যে রেট অফ চেঞ্জ তাহলে এটা যদি হয় বলো এখানে রেট অফ চেঞ্জ কেমন হবে পজিটিভ, এখানে রেট অফ চেঞ্জ হবে নেগেটিভ, এখানে রেট অফ চেঞ্জ পজিটিভ, এখানে নেগেটিভ, নিচে দিকে নামছে। আমি যদি তোমাকে বলি এই গ্রাফটা ডিফারেন্সিয়েট করলে কি হবে রেট অফ চেঞ্জ যে গ্রাফটা সেই গ্রাফটা রেট অফ চেঞ্জের গ্রাফ আঁকতে বলে আগে ইচ্ছা করলে আঁকা যায়, আইডিয়া অন্তত করা যায় যে কিরকম হবে রেট অফ চেঞ্জের গ্রাফটা। আমি সেটা যদি দেখে তোমাদের যে রেট অফ চেঞ্জের গ্রাফটা কিরকম হবে দেখো যে এখানে রেট অফ চেঞ্জ পজিটিভ, তাকাও এটা কিন্তু যদি এরকম চিন্তা করা যায় আস্তে আস্তে বেশি ছিল তার মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বেশি খারাপ ছিল উপরের দিকে ছিল আস্তে আস্তে সেই ঝুঁকে পড়ছে, সো এটা মানটা কমে যাচ্ছে, রেট অফ চেঞ্জটা কমে যাচ্ছে, কমতে কমতে এখানে নেগেটিভ হয়ে গেছে। তো এই পয়েন্টের আগে পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্টের আগে ছিল পজিটিভ বেড়ে যাচ্ছিল আর এই পয়েন্টের পরে আছে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভের ট্রানজিশনটা কি মানে মাঝখানে কি আছে পজিটিভ আর নেগেটিভের মাঝখানে অবশ্যই যাকে থাকতে হবে সেটা হচ্ছে জিরো, সো এই পয়েন্টে রেট অফ চেঞ্জ হবে জিরো। এবার তোমাদের আরেকটা কথা একটু না বললেই না যেটা আমি বলতে ভুলে গেছি মাঝখানে, স্পর্শকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে, সেটা কি খুব সিম্পল আইডিয়া আসলে। আমি বললাম এই পয়েন্টে রেট অফ চেঞ্জ কত, আমি যখন ঢাল বের করি ঢাল সংজ্ঞায়িত করে শুধুমাত্র সরলরেখা নেব, তো রেখাটা বক্র আমি সরলরেখা কিভাবে পাবো, তখন আমি চিন্তা করি এইভাবে যে ওকে এই পয়েন্টটা নিলাম আর তার খুব কাছে একটা পয়েন্ট নিলাম, কোন পয়েন্টটা এটা তার একটা পয়েন্ট ছিল আর তার অনেক কাছে আমার নিলাম কোন পয়েন্টটা এই পয়েন্টটা, মনে করো না দুইটা এক আসলে আলাদা কিন্তু এত কাছে যে মনে হচ্ছে একই, তো এই জন্য এই যে দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট যদি আমি যোগ করে একটা সরলরেখা পাবো, সেই সরলরেখা কেমন হবে সেটা হলো সেই স্পর্শকটা আসলে খুব কাছাকাছি দুটো বিন্দু বেশি কাছে এত বেশি কাছে আলাদাই করা যাচ্ছে না এরকম অবস্থা, তাদেরকে যোগ করলে সরলরেখা পাওয়া যায়। সুতরাং ওই পয়েন্টে যে রেট অফ চেঞ্জটা এই দুটো পয়েন্টের মধ্যে সেই দুটো পয়েন্টে যোগ করলে সরলরেখা পাওয়া যাবে, সেটা হচ্ছে ওই স্পর্শক রেখাটা, ওই স্পর্শক রেখার রেট অফ চেঞ্জ আর ওই বিন্দুতে রেট অফ চেঞ্জ এটা সেম আসলে। তো ওই জন্য স্পর্শক ব্যবহার করা হয়, তো সেখান থেকে এখানে আইডিয়া করা যায় যে এই এখানে যেটা স্পর্শক আঁকা যায় সেই স্পর্শক হবে x অক্ষ সমান্তরাল, আর x অক্ষ সমান্তরাল হওয়া মানে x এর মান বাড়ালে y মান বাড়ে না, একই ভাবে চলছে এই যে x এর মান বাড়লে y মান বাড়ে না, সো এটা মান রেট অফ চেঞ্জ যখন 0 হয় tan থিটা দিয়ে আইডিয়া করা যায় tan 0 ডিগ্রি মান হচ্ছে 0, সো এই পয়েন্টে রেট অফ চেঞ্জ হবে 0। এবার এটা দেখো এটা আগে ছিল নেগেটিভ পরে পজিটিভ, তো মাঝখানে কি হবে এটাও 0 হবে, আমি ডট ডট দাগ দিয়ে 0 গুলো মান নিচে আগে কোথায় কোথায় 0 আছে এখানে 0, ভালো করে তাকিয়ে দেখো পাহাড়ের চূড়া আর পাহাড়ের খাল এই জায়গাগুলোতে এর মানটা 0 হয়। আচ্ছা এখন এর আগে কি ছিল, আগে ছিল পজিটিভ, তাকাও আগে ছিল মানটা পজিটিভ বেশি পজিটিভ কিন্তু পজিটিভটা আস্তে আস্তে কমছে, এটা কিন্তু রেট অফ চেঞ্জ। আমি যেটা বলছি এটা যদি ফাংশন অফ x হয় এটা হচ্ছে f ড্যাশ x এর নাম আছে, আমি সরাসরি ফাংশন দেখে আর এদিকে x এর পাশে আছে এখানেও x এখানেও x, আমি রেট অফ চেঞ্জের গ্রাফটা আঁকার চেষ্টা করছি, খেয়াল করো আস্তে আস্তে রেট অফ চেঞ্জটা কমছে কমতে 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 এই পয়েন্টে 0 হয়ে গেল এই যে, আর রেট অফ চেঞ্জটা নেগেটিভ দেখো এখানে নেগেটিভ, ভালো করে এই জায়গাটা তাকায় দেখো যে এই জায়গাটাতে রেট অফ চেঞ্জটা নেগেটিভ তো বটেই মানে নেগেটিভের মানটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এই অংশটা হচ্ছে এরকম দেখতে তাই না। আমি যদি আরো ভালো করে এখানে আঁকাই এই অংশটাকে আলাদা করে আমি যদি জুম করি তাহলে দেখতে পারবো এরকম দৃশ্য একটা, এটা হচ্ছে এইরকম, এটা রেট অফ চেঞ্জের দিকে তাকাও এটা রেট অফ চেঞ্জ কম খারাপ নিচে দিকে নেগেটিভ, এটা আরো খারাপ নেগেটিভ, এটা আরো খারাপ এটা আরো নেগেটিভ, এখানে সবচেয়ে খারাপ, তারপর খারাপের পরিমাণটা একটু কমছে, খারাপ বেশি খারাপ বেশ খারাপ অনেক খারাপ আবার বেশ খারাপ মোটামুটি খারাপ 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 নাই, এই জায়গায় খারাপের ভালো 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 অল্প ভালো ভালো বেশ ভালো মেলা ভালো অনেক ভালো এরকম করে আবার আস্তে আস্তে আগে থাকে। সো এটা দিকে তাকাও এখানে হচ্ছে খারাপ এটা অল্প এটা অল্প খারাপ খারাপ বেশ খারাপ অনেক খারাপ, তো আস্তে আস্তে মানটা নেগেটিভ হচ্ছে অনেক বেশি নেগেটিভ, ওই ধরনের এবার দেখো আবার আস্তে আস্তে করে উপরে লাভ হচ্ছে অর্থাৎ খারাপের পরিমাণটা কমছে কমতে 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 এই জায়গায় খারাপের পরিমাণ কমতে 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 এখানে 0 হয়ে গেল, খারাপ আর নাই, তারপর ভালো হওয়া শুরু করলো, সেই ভালো মানে পজিটিভ দিকে এই উপরের দিকে উঠছে ভালো, এখানে সবচেয়ে ভালো খুবই ভালো, তারপর আবার আস্তে 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 আবার ভালো পরিমাণটা কমছে, এখন কিন্তু ভালোই আছে এই সব উপরের দিকে আছে পজিটিভই আছে, এটা পজিটিভ মান বেড়ে যাচ্ছে, এমন করতে করতে এই পয়েন্টে গিয়ে 0 হয়ে গেল, তারপর আবার নেগেটিভ হতে শুরু করলো। তুমি এই মুহূর্তে যা করেছো একটা ফাংশন দেখে তার রেট অফ চেঞ্জটা দেখো, রেট অফ চেঞ্জের গ্রাফটা বুঝে গেছো। এইবার আসো আমরা তাহলে sin x এর কথা চিন্তা করি, দেখো এবার sin x এর দিকে তাকাও, এই হচ্ছে sin x যেটা তোমরা চেনো, এবার দেখো আমি বললাম এটা রেট অফ চেঞ্জ কেমন হবে, তাকায় দেখো এই পয়েন্টটা অবশ্যই হবে 0, হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 0 হয় তোমাদেরকে আগে বলেছি, তাকিয়ে দেখো এই পয়েন্টে 0, সো এই পয়েন্টটা 0 হবে,
তুমি তাকাও এই জায়গায় রেট অফ চেঞ্জটা সবচেয়ে বেশি ছিল, আস্তে আস্তে রেট অফ চেঞ্জটা কমছে, এই যে সবচেয়ে বেশি ছিল রেট অফ চেঞ্জ কমছে, কমতে কমতে এখানে গিয়ে জিরো, তারপর নেগেটিভ নিচের দিকে যাচ্ছে, কমতে কমতে এখানে গিয়ে সবচেয়ে খারাপ, তারপর আস্তে আস্তে নেগেটিভটা কমছে, কমতে কমতে এখানে গিয়ে আবার জিরো হলো, এরপর বাড়ছে, বাড়তে 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 এখানে সবচেয়ে ভালো, তারপর আবার আস্তে আস্তে পরিমাণটা কমছে, কমতে কমতে এরকম। ইনফ্যাক্ট এটা হচ্ছে sin x আর এটা হচ্ছে তার রিলেটেড গ্রাফ, যেটাকে আমরা বলি cos x, এবং এই কারণেই আমরা বলি sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। এই হচ্ছে তার ভিতরের ব্যাখ্যাটা যে হ্যাঁ দেখো আসলে sin x কে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে ঠিক cos x পাওয়া যাবে। আচ্ছা, তো এই হলো sin x cos x এর sin x কে cos x পাওয়া। ইনফ্যাক্ট সবগুলোকে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা এখান থেকে দেখা যায়। তো আমি যেটা বলছিলাম সেটা থেকে আরেকবার তাকাও, এইটার দিকে আরেকবার আমরা তাকাই। এখানে রেট অফ চেঞ্জ পজিটিভ, এখানে জিরো, এখানে নেগেটিভ, এখানে আবার জিরো, এখানে পজিটিভ, এখানে জিরো। এটা মোটামুটি তোমাদের মাথায় একটু একটু হয়তো এখন আসা শুরু করছে, যেহেতু উপরের দিকে কোথায় হচ্ছে পজিটিভ, হাইস্ট চূড়া বা লো, এই হাইস্ট পয়েন্ট বা লোয়েস্ট পয়েন্ট যেগুলো আছে সেগুলো সবসময় রেট অফ চেঞ্জ জিরো হয়। আচ্ছা, এই পয়েন্টগুলোকে আসলে যেগুলো বলে, এই পয়েন্টগুলোকে যেটা বলা হয় এদেরকে বলে, এটাকে বলে ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে বলে মিনিমাম ভ্যালু, বা বাংলায় বলে গুরুমান, এবং এটাকে বলে লঘুমান। আচ্ছা, এটা কি গুরুমান? এটা গুরুমান। তাহলে দেখো এমন হতেই পারে যে একটা গুরুমানের চেয়ে একটা লঘুমান বল, দেখো এটা গুরুমান হলো এতখানি হলো গুরুমান, এটা গুরুমান, এই পয়েন্টে গুরুমান আছে, আর এটা হলো লঘুমান, এটা হলো এত বড়। তাকাও, মানে হচ্ছে এই এলাকার যে সবচেয়ে বড় লোক, সে এই এলাকার সবচেয়ে ছোট লোকের চেয়ে ছোট, মানে এটা সবচেয়ে বড় লোক, অনেক বড়, বাট এটা যদিও এই এলাকার সবচেয়ে গরিব মানুষ, তার চেয়েও ওটা তার বড়, ওটা এর চেয়ে বেশি, তো এরকম হতেই পারে। এটা নিয়ে আমাদের চেষ্টা করার কিছু না, এগুলোর পরে লোকাল ম্যাক্সিমাম আর এগুলোর পরে লোকাল মিনিমাম, এই অংশগুলোর মধ্যে জাস্ট এই অ্যাকচুয়াল লোকাল এই এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেশি বড় লোকটা। যাই হোক, তো এখন আমরা যেটা করতে চাই যে কোন কোন পয়েন্টে গুরুমান আর কোন কোন পয়েন্টে লঘুমান পাওয়া যায় সেটার একটা জিনিস আমরা শিখেছিলাম, সেটা একটু বুঝতে চাই, তারপরে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনায় আসবো। আসলে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, আমরা যেহেতু এখন ধরে ডিফারেন্সিয়েশনের মেইন আইডিয়াতেই আছি, সো এটা এখনই বুঝে ফেলাটাই আসলে সবচেয়ে ভালো। খেয়াল করো, যেখানে হাইয়েস্ট মান বা যেখানে লোয়েস্ট মান সেখানে রেট অফ চেঞ্জটা জিরো হয়, এটুকু আমরা অলরেডি জানি, এটা অলরেডি বুঝে গেছি, কারণ সেই জায়গায় আগে পজিটিভ থেকে নেগেটিভ থাকে এরকম অবস্থা। বাট যেখানে গুরুমান সেখানেও জিরো হয়, যেখানে লঘুমান সেখানেও ফার্স্ট ডেরিভেটিভ জিরোই হয়। আমরা এই জন্যই বলি গুরুমান কিংবা লঘুমানের সময়, গুরুমান কিংবা লঘুমানের সময় ফার্স্ট ডেরিভেটিভ f ড্যাশ x এটার মান হবে 0, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ 0 হলে সেটা গুরুমান কিংবা লঘুমান হবে এটা বলা যায় না। এখান থেকে কিন্তু আমি বলতে পারবো না যে কোথায় মানে গুরুমান ছিল, এটা যদি না জানি জাস্ট এই ছবি দেখে আমি বুঝতে পারবো না যে উপরে কি ছিল। বাট এটা দেখো, যেখানে গুরুমান ছিল সেখানে টেনটা কি হলো, গুরুমানের ক্ষেত্রে আগে ছিল পজিটিভ তারপর গেল নেগেটিভ, লঘুমানের ক্ষেত্রে আগে ছিল নেগেটিভ সেখান থেকে যাচ্ছে পজিটিভে, আবার গুরুমানের ক্ষেত্রে আগে ছিল পজিটিভ তার থেকে দিচ্ছে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভে। সো এখন ভালো করে তাকাও, এই পয়েন্টগুলো একটা আলাদা আলাদা গ্রুপ আছে একটা, যখন গুরুমান সেটা জিরো হয় যদিও, আর তার আগে পরের দিকে তাকাও, যেখানে গুরুমানের জিরো তার আগে ছিল পজিটিভ পরে ছিল নেগেটিভ, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে ঢুকছে, গুরুমানের সময় পজিটিভ থেকে নেগেটিভে যায়, লঘুমানের সময় নেগেটিভ থেকে পজিটিভে যায়। এটা বোঝা যায় যদি আমি আরেকবার সেকেন্ড ডেরিভেটিভ করি, তাহলে আরো ক্লিয়ারলি সেটা বোঝা যাবে। এরকম তাকাও, যখন আমি আরেকবার ডেরিভেটিভ নেব, অর্থাৎ এইটাকে এখন যখন ডিফারেন্সিয়েট করব, আমি তো গ্রাফিক্যালি ডিফারেন্সিয়েট এখন অলরেডি করতে পারি গ্রাফ দেখে, দেখো তাহলে এই পয়েন্টে তখন পাওয়া যাবে একটা 0, আমরা এখন মনে করছি এটা আমার মেইন ফাংশন, এটা থেকে আমি এখন ডিফারেন্সিয়েট করছি, তখন এই পয়েন্টে পাওয়া যাবে 0, এখানে আরেকবার পাওয়া যাবে 0। এইবার তাকাও, ভালো করে দেখো যে এই জায়গায় রেট অফ চেঞ্জ কিরকম হবে, এই জায়গায় রেট অফ চেঞ্জ কিন্তু নেগেটিভ, কারণ দেখো নিচের দিকে, সো এটা x অক্ষ নিচের দিকে আছে, আর এই পয়েন্টে রেট অফ চেঞ্জটা কিন্তু পজিটিভ, এইখানে রেট অফ চেঞ্জটা নেগেটিভ, অর্থাৎ যে গুরুমান ছিল তার সেকেন্ড ডেরিভেটিভে গিয়ে কিন্তু সে নেগেটিভ হয়ে যাচ্ছে, গুরুমানের সেকেন্ড ডেরিভেটিভে গিয়ে সে নেগেটিভ, কারণ সেটা যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে ঢুকতেছে, আর যে লঘুমান ছিল তার সেকেন্ড ডেরিভেটিভে গিয়ে দেখো সে পজিটিভ, অর্থাৎ তার রেটটা নেগেটিভ থেকে পজিটিভে ঢুকতেছে। জিনিসটাকে ভালো ধরার যে
চিন্তা করো খুব ইজিলি বোঝা যাবে। তুমি মেইন ক্লাসের দিকে তাকাও, এখানে আমি বললাম এই জায়গায় ছেলেটা ভালো হওয়ার চেষ্টা করছে, কারণ এখানে তার চেঞ্জটা পজিটিভ পজিটিভ পজিটিভ, দেখো যেহেতু উপরে বেড়ে যাচ্ছে সে পজিটিভ পজিটিভ পজিটিভ। এরপরে কি হচ্ছে নেগেটিভ খারাপ, আর আমি এটা বলতে পারি ভালো 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 কিছু না, খারাপ খারাপ খারাপ, এখানে হচ্ছে খারাপ 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 কিছু না, ভালো ভালো ভালো। তো এটা দিকে তাকাও, সে আগে ছিল ভালো তারপর হলো খারাপ, তার চেঞ্জটা এই হচ্ছে সেটা বলতেছে যে ভালো ভালো কিছু না, খারাপ 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 নিচের দিকে। এখন এই চেঞ্জটা কিরকম সেটা বোঝার চেষ্টা করবো। একটা লোক ভালো ছিল, ভালো থেকে খারাপ হচ্ছে, ভালো থেকে খারাপ হওয়া এই ব্যাপারটা ভালো না খারাপ, এটা নিঃসন্দেহে খারাপ। ভালো থেকে খারাপ হচ্ছে সেটাই এখানে বলা হচ্ছে, এই যে ভালো থেকে খারাপ হওয়া সেটা খারাপ। এবার এখানে তাকাও, সেখানে ছিল খারাপ 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 খারাপ, তারপর হচ্ছে ভালো, সে খারাপ থেকে ভালো হচ্ছে, এই ট্রানজিশনটা ভালো না খারাপ, এই চেঞ্জটা ভালো না খারাপ, এটা ভালো। খারাপ ছিল ভালো হচ্ছে, এই যে খারাপ থেকে ভালো হচ্ছে সেটা ভালো। তার মানে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে যে ছিল লঘু মান সে হয়ে যাবে পজিটিভ, যে ছিল গুণ মান তার জন্য পাওয়া যাবে নেগেটিভটা। সো এই জন্য আমরা চেক যেটা করি সেটা করি কি, আমরা আরেকটা ডিফারেন্সিয়েট করি, করে দেখি যদি এরকম হয় সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ আর ফার্স্ট ডেরিভেটিভ x এর মান 0, তখন বলি যে ওই x পয়েন্টে একটা লঘু মান আছে। আর যদি এরকম হয় ফার্স্ট ডেরিভেটিভ 0 সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, তখন বলি একটা গুণ মান আছে। সো আমরা এই কাজটা আবার করি, এটা আবার করব আমরা। তো আমরা একটা কথা ফিরে যাচ্ছি আমাদের নরমাল ডিফারেন্সিয়েশন নিয়ে আইডিয়াতে। তো ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা এই শেখানোটা আমার খুব উদ্দেশ্য না। এই লেকচারে ডিফারেন্সিয়েশন কিভাবে করে সেটা শিখে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই। সেটা শেখার যথেষ্ট সময় আমরা পার করে এসেছি ইন্টারমিডিয়েটে, যে এগুলো আপনার dx অফ e টু দি পাওয়ার x sin x ডিভাইডেড করে কত হবে, এটাকে ডিভাইড করলে u dx অফ b প্লাস b dx, এগুলো আমরা ছোটবেলায় শিখে গেছি। এটা এখন আমরা বলবো না যে এই ফর্মুলাটা কি ছিল dx অফ e এর ফর্মুলা, বরং বেসিক কিছু আইডিয়া যেটা আমরা ওখানে মিস করে এসেছি, যেটা দরকার সেই জিনিসটা নিয়ে আমরা একটু কাজ করি আসো। সো অলরেডি আমরা ডিফারেন্সিয়েশনের বেসিক আইডিয়া হচ্ছে ডিফারেন্সিয়েশন কি করে। ডিফারেন্সিয়েশন নরমালি রেট অফ চেঞ্জ বের করে, পরিবর্তনের হার, ঢালটা কোন পয়েন্টে কত সেটা বের করে। তাহলে এখন আসো যে আমরা একটু দেখি কিছু স্পেশাল কেস। তোমাদের আমি আগে এটা একটু করতে বলি, ধরো dx অফ log x প্লাস a, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? আচ্ছা, এই গল্পটা যখনই আসছে তখন আমার কাছে এটা বেশ মনে পড়ে গেল, এটা বলে ফেলি। ধরো তোমাকে কখনো বলা হলো log 2 base 5, এটা ক্যালকুলেটরে বের করো। কিভাবে বের করবা? ক্যালকুলেটরে log 2 base 5 বের করতে হবে। যদি ES মোড হয়, ES ক্যালকুলেটর হয়, তাহলে সরাসরি বেস দিয়ে দেওয়া যায়, তাহলে তো কোনো প্রবলেমই নাই। বাট যদি MS সিরিজের ক্যালকুলেটর হয় আমাদের কাছে থাকে, তাহলে তুমি সরাসরি এটা বের করতে পারবা না, ডিরেক্টলি বের করতে পারবা না, তোমাকে চিন্তা করতে হবে। তোমাকে সরাসরি এরকম 2 বেস দিয়ে দেওয়া যায় না, ওখানে বেস আছে মাত্র দুইটা, একটা হচ্ছে খালি লগ লেখা, আরেকটা আছে লং লেখা। লগ যেটা লেখা সেটার বেস হচ্ছে 10, যেটা লং লেখা সেটার বেস আছে e। তো এখন 10 আর e দেওয়া আছে, তো 2 তো বেস দেওয়া নাই, সেটা কিভাবে করা যাবে? তখন তুমি নরমালি ধরো নাম করি ক্যালকুলেটর করতে ধরো এটা হচ্ছে x, সাপোজ এইটার মান হচ্ছে x, তাহলে এর মানটা কি সেটা বোঝার চেষ্টা করো আগে। এর মানে হচ্ছে 2 এর পাওয়ার কত হলে 5 হয়? x হলে 2 এর পাওয়ার কত হলে 5 হয়? x হলে log এর log 2 বেস 5 বলতে জাস্ট এটাই বোঝায়। অর্থাৎ এর মানে হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5, 2 এর পাওয়ার কত হলে 5 হয়? x হলে 2 এর পাওয়ার x হলে এর মান 5। ওকে, দুই পাশে এখন আমরা আমাদের চেনা কোনো বেসের log নিয়ে নিই, বা কি দিয়ে নিতে পারি আমরা, অর্থাৎ x log 2 log e বেস মান log ইকুয়াল টু log 5, বা x ইকুয়াল টু log 5 বাই log 2। এবার দেখো x এর মানটা কত শিখেছি এখান থেকে, যে x হচ্ছে log 5 বাই log 2। অর্থাৎ এরকম কোনো ফর্ম যদি আমরা পাই log 2 বেস 5, এটা পাওয়ার সাথে সাথে এটাকে log 5 বাই log 2 এরকম একটা ফর্ম আমরা প্রকাশ করে দিতে পারি। এটা ক্যালকুলেটরে বের করা যায়, log 5 কে log 2 দিয়ে ভাগ করলে কত হয়। অর্থাৎ তাকিয়ে দেখো যে আমরা যে ফর্মটা এখানে পেয়েছি log সাপোজ 3 5, এটা আমরা লিখলে log 5 বাই log 3। সো এটাকে ঠিক একই ভাবে আমরা লিখতে পারি dx অফ log a বাই log x। ভাই আপনি কেন log a নিয়ে গেলেন? কারণ ক্যালকুলাস যখনই log নিয়ে কাজ করে, সে নরমালি কি ভিত্তি চিনে নেয়। অন্য কোনো পেজ যদি হয় তখন নিচে লিখে দেওয়া হয়। ক্যালকুলাসে ইভেন জাস্ট যদি এরকম কোনো লেখা থাকে log x, তুমি বুঝে নেবে সেটা কি ভিত্তিক। আর তা বলছি যদি আমাদের ক্যালকুলেটরে log x বলতে যে ভিত্তি বোঝায়, বাট যদি কখনো ক্যালকুলাসের কোথাও তুমি log x দেখো, তারা নরমালি তুমি বুঝে নিবা সেটা কি ভিত্তিক, অন্য কোনো ভিত্তি না। log x হলো log x, ক্যালকুলাসের সবকিছুই কি ভিত্তিক।
যদি 10 ভিত্তিক হয় তাহলে ক্যালকুলাস তোমাকে লিখে দেবে যেটা log 10 ভিত্তিক x। ক্যালকুলাস সবসময় log বলতে মানে e ভিত্তিক বোঝে। তাহলে এবার আসো এই জায়গাটা দেখি, তাহলে এখন এটার পরে আসলে আমরা পাবো, তারপরে u ফর্মুলা ইউজ করতে পারবো আমরা। u বাই v করলে কত আসে? log x dx of log x minus log a dx of log x। এরপরে কি হবে সেটা আইডিয়া করার খুব বেশি চাপ কিছু না। এরপরে এটা খুব ইজি করে করা যাবে, এটা 0 হয়ে যাবে আর মনে থাকবে মাইনাস log a হার x, x টাকে নিচে দিতে। তো এই যে আমাদের অ্যান্সার হবে এই হচ্ছে dx of log x বেস a। আচ্ছা, এই ফর্মুলা স্পেশালি নোট করে রাখা মনে রাখার জন্য ভালো। এবার আমরা দেখব যে sin x টু দি পাওয়ার cos x এই জাতীয় ফাংশনগুলো যেখানে একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন থাকে সেগুলোকে কিভাবে খুব সহজে ডিফারেন্সিয়েট করা যায়। তো এটার জন্য বেশ ছোটবেলায় একটা পদ্ধতি বের করেছিলাম যার নাম দিয়েছিলাম ঘাড় ভাঙা মেথড। তো সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে ফেলা যাক। এটা আসলে মেইনলি কিছুই না, যদি একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন থাকে, ধরা যাক ইউ একটা ফাংশন, তার উপরে আরেকটা ফাংশন যদি ভি পাওয়ার আকারে থাকে তখন সেটাকে ডিফারেন্সিয়েট করা যায় কিভাবে। তো এটার একটা ডিরেক্ট ফর্মুলা আছে যে dx of u to the power v equal to u to the power v by u dx of u plus ln u dx of v। তো এই ফর্মুলাটা মনে রাখার জন্য একটা কায়দা চিন্তা করেছিলাম, যে কায়দাটা এরকম যে মনে করো ইউ আর ভি এরা দুজন দুই বন্ধু। তো একবার যেটা হলো সে গল্পটা একটু বলা যাক তোমাদেরকে, যে ইউ আর ভি ছিল দুই বন্ধু। এটাকে এই জন্য আগে লিখে ফেললাম। যেটা হলো ভি একদিন উঠলো ইউ এর ঘাড়ে, এই যে ভি উঠলো ইউ এর ঘাড়ে। তো ইউ এর ঘাড়ে ওঠার ফলে যেটা হলো ইউ এর ঘাড় গেল ভেঙে। ঘাড় ভেঙে যাওয়া মানে ঘাড় ভেঙে গেল, ঘাড় ভেঙে হাড় বেরিয়ে গেল। তো এই হাড়টা বেরিয়ে গেল আর কি, দ্যাট মিনস dx of ইউ ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, ঘাড় ভেঙে গেল, হাড় বেরিয়ে গেল। তো এই এরপর যেটা হলো ইউ এর মনে জাগলো প্রতিশোধ স্পৃহা। ইউ যেটা করলো সে লনে গিয়ে শক্তি সঞ্চয় করলো। লন ইউ এর কিন্তু ঘাড় ভেঙে গেছে, সে লনে গিয়ে শক্তি সঞ্চয় করলো করে ভি এর ঘাড় ভেঙে দিল। তার প্রতিশোধ নেওয়া শেষ। অতঃপর ইউ এবং ভি দুই বন্ধু উহারা ভাঙা ঘাড় লইয়া সুখে শান্তিতে বসবাস করিতে থাকিল। আমাদের অঙ্ক শেষ। এটি হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা। তাহলে এখন দেখো যে যদি dx of sin x টু দি পাওয়ার cos x হয় তাহলে এটার jন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি dx of sin x টু দি পাওয়ার cos x। সেম জিনিস, প্রথম কথা হচ্ছে যা ছিল সেটা ওভাবেই থাকবে, sin x টু দি পাওয়ার cos x। এই যে এটা গল্প শুরু করলাম। এরপর দেখো cos x উপরে যে আছে সেই যে নিচে sin x এর ঘাড়ে উঠলো। এর ফলে যেটা হলো sin x ডিফারেন্সিয়েটেড হয়ে গেল নিচে যেটা আছে, প্লাস এরপর ওর হাড় বের হয়ে গেল, ওর ঘাড় ভেঙে গেল, সে প্রতিশোধ স্পৃহা তার মনের মধ্যে, সে লনে গিয়ে শক্তি সঞ্চয় করলো করে ওর ঘাড় ভেঙে দিল dx of cos x। এটাই হচ্ছে টোটাল রেজাল্টটা। আচ্ছা, এখন এটা আসলে কোথা থেকে আসে? ধুমধাম করে আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে কখনোই এরকম আমাদের করা উচিত না যে একটা নর্মাল একটা ফর্মুলা শিখে গেলাম বা একটা আমি শর্টকাট মেথড শিখিয়ে দিলাম আর সেটা তোমরা দুম করে গিলে ফেললা, এটা ঠিক না। অবশ্যই প্রত্যেকটা শর্টকাট মেথডের ভেতরটা জানা উচিত যে কেন এরকম কাজ করলো। আসলে এটা খুব সিম্পল, আসলে এটা লন দিয়ে খুব ইজিলি চিন্তা করা যায়। এই পুরো ফর্মুলাটা লনের উপর দাঁড়িয়ে আছে। আসলে আমি যদি টোটাল ইউ টু দি পাওয়ার ভি এই জিনিসটাকে আমি যদি ওয়াই ধরে নিতাম তাহলে আসলে এটা প্রমাণ করা খুব বেশি ইজি হয়ে যায়। আমি দুই পাশে লন নিয়ে নিই, লন ওয়াই, এটা দাঁড়াবে তখন এই ভিটা বাইরে বের হয়ে আসবে লন ইউ। দ্যাট মিনস এখানে যদি আরেকটা ডিফারেন্সিয়েট করা যায় dy dx থাকবে, আর ওই পাশে বাদ বাকি যেটা আমরা একটু করেছিলাম আসলে এই যে লন ইউ এর কারণেই 1/u du dx এটা থাকবে। এই যে v বাই u এখানে কিন্তু চলে এসেছে, প্লাস যেটা করতে হবে এই লন ইউ তার সঙ্গে dv dx। আমরা আসলে এটাই বলেছিলাম আলটিমেটলি। তোমরা এখানে ভালো করে তাকিয়ে দেখো, এই যে v বাই u এখানে চলে আসছে, আর এই du dx এই যে u এর ঘাড় ভেঙে গেল, u লনে গিয়ে শক্তি সঞ্চয় করলো, তারপর v এর ঘাড় ভেঙে দিল। পুরো জিনিসটা এখানেই আছে। আর এই পাশে দেখো একটা y আছে যেটা ওই কোণায় চলে গিয়ে আচ্ছা ওই পাশে কিছুটা হবে আর কি।
সো এই যে y এটার কারণে আমাদেরকে আরেকবার এখানে u টু দি পাওয়ার v আসলে লিখতে হয়েছিল। তো এই হচ্ছে পুরো ধার ভাঙা মেথডটা। এখন আশা করি sin x টু দি পাওয়ার cos x বা এই জাতীয় কোনো জিনিস খুব বড় ম্যাটার করবে না। এবার আসো একটা ছোট্ট আমরা ফাংশন দিই, যে ফাংশনটাকে তোমাকে বলবো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা তোমাদেরকে বলতে হবে। কিরকম? তোমার ফাংশনটা হচ্ছে এরকম যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 5x ইনটু sin 7x ইনটু tan thrice x ইনটু ধরো log 7x ইনটু ধরো tan ইনভার্স 8x। এই যে ছোট্ট একটা ফাংশন দেখতে পাচ্ছ, একদম ছোট্ট একটা ফাংশন, এই ছোট্ট ফাংশনটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে খুব ইজিলি একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি সরাসরি বলে দিতে পারি এটা কত হবে। dy dx ইকুয়াল টু এই পুরোটা y, পুরোটাই কিন্তু একদম সব কিছু ইনটু প্রত্যেকটা লিখবো দেখো আমি 5টা দাগ দিয়েছি, কারণ 1 2 3 4 5 5টা ফাংশন ছিল, 5টা ফাংশনের জন্য 5টা দাগ দিয়েছি। এবারে প্রত্যেকটা ফাংশনকে নিচে নিচে লিখলাম। tan ইনভার্স 8x, দেন এদেরকে ডিফারেন্সিয়েট করলে যা হয় সেটা এবার এখানে লিখবো। একে ডিফারেন্সিয়েট করলে হবে 5e টু দি পাওয়ার 5x, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 7 cos 7x, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 3 sec square thrice x, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 by 7x into 7, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 by 1 plus এই 64x স্কয়ার তার সঙ্গে 8। এটাই আমাদের অ্যানসার। এখন কথা হচ্ছে এটা কেন কাজ করলো। এটা খুবই সিম্পল আসলে। এই পুরো জিনিসটা যদি অনেকগুলো ফাংশন একসাথে গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, যদি ভাগ থাকতো তাহলে এই প্লাসের জায়গায় আমরা জাস্ট মাইনাস দিতাম। কেন? কারণটা খুব সিম্পল। আমি যদি জাস্ট লন নিয়ে নিই এই পুরো জায়গাটারে, তাহলেই এই পুরো ব্যাপারটা এখানে খুব সহজে বোঝা যাবে। দেখো লন y সমান সমান যেটা হবে, সবার উপরে তো লন চলে আসবে। এখানে যদি লন নিয়ে যায়, এখানে যদি লন নিয়ে নেওয়া যায়, দেখো সবগুলো তো গুণ আকারে আছে। লন যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়ে যায়? সবগুলো যোগ হয়ে যায়। সো এই জিনিসটা যেটা হয়ে যাবে, লন e টু দি পাওয়ার 5x হয়ে যাবে তখন, প্লাস এখানে দাঁড়াবে ln sin 7x plus ln tan thrice x plus ln log 7x plus ln tan inverse 8x। এখন যদি ডিফারেন্সিয়েট করা যায় এদের সবাইকে, তাহলে খুব ইজিলি বোঝা যাবে ঘটনাটা কি হচ্ছে। দেখো ln y কে ডিফারেন্সিয়েট করলে 1 by y dy dx, ভালো করে বুঝে দেখো এই y টাই এখানে চলে যাবে কিন্তু, আর এই dy dx আর ডান পাশে যেটা থাকলো খেয়াল করে, এটা আলটিমেটলি 5x, কারণ এখান থেকে 5x বাইরে বের হয়ে আসলে ln এর মান হচ্ছে 1, সো এটা 5x। এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো এর মান জাস্ট 5 দাঁড়াবে, বা আমি চাইলে এইভাবে বলতে পারি ln e টু দি পাওয়ার 5x এ করলে হবে e টু দি পাওয়ার 5x, তারপর e টু দি পাওয়ার 5x আরেকবার করলে 5 e টু দি পাওয়ার 5x, যাতে এটার সাথে মিলে, ওই মিলানোর জন্য কাজটা করলাম। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে sin ln এর কারণে 1 বাই আসবে, আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 7 cos 7x। ঠিক একই ভাবে বাদবাকিগুলো চলে আসতে থাকবে। যদি এইখানে ভাগ থাকতো কোনো কিছু, ভাগ থাকলে লনে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। সো জাস্ট মাইনাস আসতো, আর কোনো সমস্যা নেই। পুরো জিনিসটা একেবারে একই রকম। সো এটাতে অনেক বড় বড় ফাংশনকে মানে খুবই সহজে ডিফারেন্সিয়েট করে ফেলা যায়। আচ্ছা, এবার আসো এই যে ডিফারেন্সিয়েশন আমরা করি, সেটা দিয়ে যে ধরনের কাজগুলো করা যায় সেটা একটু একটু করে বলা যায়। ডিফারেন্সিয়েশন দিয়ে খুবই দুর্দান্ত বেশ কিছু কাজ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন দিয়ে কোনো বক্ররেখার কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ খুব সহজে বের করে ফেলা যায়। আমি বললাম যে এটা একটা বক্ররেখা, y ইকুয়াল টু সাপোজ 5x স্কয়ার প্লাস 7x প্লাস 3, এটা একটা বক্ররেখা। এই বক্ররেখার উপরে হয়তো কোনো একটা বিন্দু আছে 0 3, বললাম 0 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে, এবং 0 3 বিন্দুতে অভিলম্বের সমীকরণটা কত হবে। তো তোমাদেরকে আগে মনে করিয়ে দিই, আমাদের সরলরেখার মধ্যে আমরা একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে যে একটা বিন্দু যদি দেওয়া থাকে আর একটা ঢাল যদি আমরা জানি, তাহলে সেই সরলরেখার সমীকরণ হয় y - y1 = m * x - x1। তো এই ফর্মুলা যখন আমাদের জানা আছে, দেখো বিন্দু তো আমাদের জানাই আছে, একটা মাত্র জিনিস দরকার, সেটা হচ্ছে ঢাল। সেই ঢালটা কিভাবে বের করব? সেই ঢালটা বের করার জন্য আমরা ডিফারেন্সিয়েট করব। আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের মেইন কাজই হচ্ছে স্পর্শকের ঢাল বের করা, মেইন জিনিসটাই হচ্ছে স্পর্শকের ঢাল বের করা। তাহলে 0 3 পয়েন্টে আমি যদি ঢাল বের করতে চাই, তাহলে এটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করে ফেলবো। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? dy dx = আসবে 10x + 7। সো 0 3 বিন্দুতে ঢাল হবে
কার ঢাল? এটা স্পর্শকের ঢাল আসলে। 0,3 বিন্দুতে স্পর্শকের ঢাল হবে dy dx 0,3, দ্যাট মিন্স 10 ইন্টু x এর জায়গায় বসবে 0, y এর জায়গায় 3, যেহেতু y নাই বসালাম না। সো 37 হচ্ছে এই সরলরেখার 0,3 বিন্দুতে স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল যখন আমি জানি এবং বিন্দু যখন জানি, সমীকরণ আর বের করতে কি লাগে? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। শেষ। এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণটা। এখন আমরা জানি যে স্পর্শক এবং অভিলম্ব এরা দুজন পরস্পর কি হয়? এরা দুজন পরস্পর লম্ব হয়। আচ্ছা, এই যে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, এই যে ইকুয়েশনটা, এটার গ্রাফটা কিরকম? এটার গ্রাফটা আসলে মোটামুটি এইরকম হবে। 0,3 তে যায় এসে, এটা বোঝা যাচ্ছে x এর মান 0 বসালে y 3 হয়। সো এই পয়েন্টে কাট করে, তারপরে আস্তে আস্তে এটার মান বাড়তেই থাকে আসলে। সো এটা যেরকম হবে হয়তো এরকম কিছু একটা হতে পারে। এই যে গ্রাফটা, তার 0,3 পয়েন্টে না, অলরেডি 0,3 পয়েন্টে আমরা ঢাল দেখেছি। এটার গ্রাফটা আসলে আরো নিচ থেকে যেতে পারে, এইরকম হয়তো হবে, কারণ এখানে ঢাল অনেক বেশি। এই পয়েন্টে ঢাল অনেক বেশি, 37 ঢাল হওয়া অনেক বড় ব্যাপার। আচ্ছা, সো এই পয়েন্টে ঢাল হচ্ছে 37। এই যে সরলরেখাটা, তার ঢাল হলো 37 ঢাল হওয়া মানে এটা অনেক বেশি খারাপ হতে হবে আসলে, অনেক বেশি। যে আমার এখানে ছবিটা হয় নাই। আচ্ছা, এখন অভিলম্ব আসলে কোনটা? অভিলম্ব হচ্ছে এই বিন্দুতে স্পর্শকের উপর যে লম্ব থাকে, সেই সরলরেখাটাকে আমরা বলি অভিলম্ব। অর্থাৎ এই সরলরেখাটা হচ্ছে অভিলম্ব। তো অভিলম্ব যদি হয়, তাহলে সেটা অবশ্যই আমাদের স্পর্শকের উপর লম্ব হবে। আর আমরা জানি দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে ঢাল দ্বয়ের গুণফল হবে -1। ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয়, তাহলে অভিলম্বের ঢাল অবশ্যই হতে হবে -1/37, কারণ 37 এর সাথে -1/37 গুণ করলে তখনই -1 আসা সম্ভব, তাছাড়া সম্ভব না। ঠিক আছে, তাহলে অভিলম্বের ঢাল হবে, অভিলম্বের ঢাল এটা অবশ্যই হবে -1/37। তাহলে সমীকরণটা দাঁড়াবে y - 3 -1/37 ইনটু x - 0, এটাই হবে তখন অভিলম্বের সমীকরণটা। আচ্ছা, আমরা এখানে আর খুব বেশি জিনিস নিয়ে আলোচনা করব না, কিছু কিছু ব্যাপার এবার আবার একটু আগানো যাক। আমাদের বুয়েট কিংবা ইঞ্জিনিয়ারিং এ যে ভর্তি পরীক্ষাগুলো হয়, সেখানে একটা অধ্যায় থেকে প্রায় অঙ্ক আসে, সেটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। বারবার করে যদি ডিফারেন্সিয়েশন আমরা করতে থাকি, তাহলে যেটা হয় ওটাকে বলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এর মধ্যে ম্যাকলরেনের ধারার যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো এখানে আসে না আসলে। সুতরাং আমরা সেটা নিয়ে এখানে খুব বেশি টেনশন করব না। আমরা বরং দেখবো যে কিভাবে nth ডেরিভেটিভ, n-তম অন্তরক কিভাবে বের করা যায়। এর আগে, অনেকদিন আগে বুয়েটে এই ধরনের প্রশ্নগুলো আসতো যে n-তম অন্তরক কিভাবে বের করতে হয়। তো সেটার জন্য আগে নর্মাল একটা জিনিস দেখা যাক, যে খুব সিম্পল যে ফাংশনগুলো আছে সেগুলোর জন্য কিরকম। ধরা যাক sin x, এই ফাংশনটার n-তম অন্তরক কত? n-তম অন্তরক জিনিসটা কিরকম, যে আমি যেটা ধুম করে বলে ফেলতে পারি যে দুইবার যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে এটা কত আসবে। যেমন এখানে নরমালি বোঝা যায় যে একবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে, a sin a cos ax। আরেকবার যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে হবে -a² sin x। আরেকবার ডিফারেন্সিয়েট করলে -a³ cos ax। এবং আমরা যদি আরো একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখা যাবে a⁴ sin x। আবার কিন্তু এই প্রথম যে অংশটা ছিল, সেটার কাছাকাছি একটা জিনিস ফিরে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি প্রতি 4 বার পর পর আবার এই নরমাল sin ax এটা ফিরে আসবে, বাট এখানে এও কিন্তু বারবার বাড়তে থাকছে। এইটা দেখে আমি যদি বলি যে ধুম করে বললাম যে আচ্ছা বলো দেখি y 102 কত, 102 বার ডিফারেন্সিয়েট করলে কত হবে, ধুম করে এটা দেখে বলাটা বেশ সমস্যা, মানে সরাসরি এখানে বলা যায় না। সো আমরা চাই যে এমন একটা ফাংশন আমরা বের করে ফেলবো yn, যেটা হবে n এর ফাংশন, যেটা ধুম করে বলে দেবে যে এই যে গিভেন ফাংশনটা ছিল sin ax, তাকে n বার ডিফারেন্সিয়েট করলে সরাসরি কি পাওয়া যাবে ওটা সরাসরি বলে দেবে। সেটা কিভাবে বের করা যায়? তো এটা বের করার জন্য যে কাজটা করতে হয় আসলে n-তম অন্তরক বের করতে গেলে, সেটা হচ্ছে এটাকে যখন আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম, করে আবারও এইটার ফর্মেই লেখার চেষ্টা করতে হয়। এখানে -a cos ax আছে, কিন্তু আমাদের মেইন ফর্মুলা কিন্তু এটা ছিল না, ছিল sin ax। সুতরাং আমরা যেটা করব, ওটাকে সাইন এর ফর্মে নেওয়ার চেষ্টা করব। এটাকে সাইন এর ফর্মে অনেক ভাবে নেওয়া যায়, যেমন আমরা চাইলে এটাকে বলতে পারি sin π/2 প্লাস x, বা একটু ঘুরিয়ে লিখি x প্লাস π/2। তখন আর আচ্ছা, এটা মাইনাস কেন লিখেছি আমি? হ্যাঁ ঠিক আছে,
সো a cos ax y1 equal to a cos ax হবে, যেটাকে আমরা লিখতে পারি a sin ax plus pi by 2। আমরা জানি sin pi by 2 plus x, sin pi by 2 plus x করলে এটা sin এর ঘরেই পড়ে, সুতরাং এটা আলটিমেটলি শেষ পর্যন্ত cos ই হবে, ঠিকই আছে। তারপরে আমি যদি আরেকবার এটাকে ডিফারেন্সিয়েট করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, a cos ax কে যদি ডিফারেন্সিয়েট করা যায়, a cos x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস a sin মাইনাস a স্কয়ার sin ax। এখানে একটা ব্যাপার খুব লক্ষণীয়, আমরা এই জায়গায় একটু চেঞ্জটা খেয়াল করি। যখন y থেকে y1 করলাম কি হলো, ভেতরে ax ছিল, তার জন্য একটা a বাইরে বের হয়ে আসছে, এবং এই ax এর সাথে ভেতরে আসলে অ্যাঙ্গেলের একটা শিফট হয়েছে, যে শিফটটা হচ্ছে পাই বাই 2 পরিমাণে। ভালো করে খেয়াল করো, জাস্ট এই ax এর সাথে নতুন একটা পাই বাই 2 আসছে। আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট না করে সরাসরি এটার কথাই চিন্তা করি, তাহলে যেটা হবে সেটাকে এইভাবে বলা যায় যে ওকে একটা এ বাইরে বের হয়ে আসলো ঠিক এটার মতোই, এবং ভেতরে আরো পাই বাই 2 পরিমাণে শিফট হবে, দ্যাট মিন্স 2 ইনটু পাই বাই 2। এটা করলেই দাঁড়াবে sin x প্লাস পাই, আসলে 2 ইনটু পাই বাই 2, যেটা অ্যাকচুয়ালি আমাদের আসলে যেটা হয় সেটারই সমান, মাইনাস a স্কয়ার sin x, ওই জিনিসটাকে কিন্তু সমানই হয়ে যায়। তার মানে মূল ঘটনা যেটা হচ্ছে, দুইটা ঘটনা, একটা হচ্ছে বাইরে কিছু একটা এসে গুণ হচ্ছে, আর ভেতরে কিছু একটা যোগ হয়ে যাচ্ছে। বাইরেটা গুণ হলো a, ভেতরে যোগ হলো পাই বাই 2। আমি যদি আরো একবার ডিফারেন্সিয়েট করি, এই ঘটনাটা আরেকবার ঘটবে, বাইরে একটা a গুণ হলো, ভেতরে আরো একটা পাই বাই 2 যোগ হলো। সো আমরা এখন দেখতে পাচ্ছি y3 হচ্ছে a টু দি পাওয়ার 3, y3 হচ্ছে a টু দি পাওয়ার 3 sin ax into 3 plus 3 পাই বাই 2। সো yn যেটা হবে সেটা হবে a টু দি পাওয়ার n sin ax plus n পাই বাই 2। এটাই হচ্ছে আমার n তম অন্তরক। এখন আমি যদি বলি y 102 কত হবে, দুম করে বলতে পারবো a টু দি পাওয়ার 102 sin ax plus 102 পাই বাই 2। 102 পাই বাই 2 এর মান যা হয় সেই অনুসারে এটা চেঞ্জ হয়ে যেতে পারে sin থেকে cos এ। আচ্ছা, তো এখন এটা ছিল আমাদের n তম অন্তরকের একটা প্রাথমিক একটা আইডিয়া, বাট সবসময় এটা এত সিম্পল না। যদি এরকম হয় কিছু, ধরা যাক ফাংশনটা হচ্ছে এই জাতীয় e টু দি পাওয়ার 5x আর sin e টু দি পাওয়ার 4x, বললাম যে e টু দি পাওয়ার 4x sin 3x, এইটার a তম অন্তরক সহ কত হবে? তখন এটা এত সিম্পল না, বেশ ঝামেলা। এটা ধরলাম y, তখন আরেকবার ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যাবে সেটা হবে এরকম, দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, একটাকে ধরে রেখে আরেকটাকে ঘুষি মারতে হয়, তারপর আরেকটাকে ধরে রেখে এটাকে ঘুষি মারতে হয়। তাহলে প্রথমে এইটাকে ধরে রাখলাম e টু দি পাওয়ার 4x, তারপর এটাকে ঘুষি দিলে y cos 3x প্লাস sin 3x into 4 e to the power 4x। আচ্ছা, আমি যদি e to the power 4x কমন নেই, ব্যাপারটা যেরকম দাঁড়াবে 4 sin 3x, এটাকে লিখলাম, প্লাস 3 cos 3x। এইটা দেখে আমরা y2 ডিরেক্টলি বের করতে আসলে পারবো না, আমাদের যথেষ্ট কষ্ট হয়ে যাবে। এইখান থেকে yn বের করা, n তম অন্তরক কত হবে সেটা বের করা খুবই টাফ। কারণ আমরা বলেছিলাম যে মেইনলি y যেরকম আছে সেই রকম ফর্মেই আমাদেরকে রেখে তারপর চিন্তা করতে হয়। আমরা কিন্তু সেই কাজটা করতে পারি নাই, কারণ এর ভেতরে cos চলে আসছে, sin চলে আসছে, সেগুলো যোগ আকারে আছে। আমার টার্গেট হচ্ছে আমি আমার y1 এমন চাই যে সেখানে এরকম কিছু একটা থাকবে, এই পার্টটা তো থাকবেই, তার সঙ্গে আগে পরে কিছু একটা হতে পারে, এখানে এর ভেতরে কিছু একটা হতে পারে বা বাইরে কিছু একটা হবে, বাট এই পার্টটা যেরকম ছিল সেই রকম থাকতেই হবে। এই এত কিছু এক্সট্রা জিনিস আসা যাবে না। তাহলে কিভাবে এটাকে সলভ করা যায়? এটাকে সলভ করার জন্য একটা দুর্দান্ত উপায় আছে, যেটা আমরা ত্রিকোণমিতির সমাধান করার সময় খুব ব্যবহার করে থাকি। আইডিয়াটা হচ্ছে এই যে আমরা এক কাজ করি, রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার দিয়ে ভেতরে বাইরে গুণ ভাগ করে ফেলি। 3/4 স্কয়ার প্লাস 3 স্কয়ার cos 3x। এরকম একটা আমরা ফর্ম পেলাম। আমরা রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার যেটা, সেটা দিয়ে ভেতরে আর বাইরে গুণ করে দিলাম। আচ্ছা, আমরা বললাম যে ধরা যাক এই লোকটার নাম হচ্ছে আর, সাপোজ এটাকে আমরা ইচ্ছা মতো একটা নাম দিলাম যে এই লোকটার নাম হচ্ছে আর। আর মানে এখানে 5, আমরা বোঝা যাচ্ছে 16 আর 9 যোগ করলে 25 হবে, তাকে রুট করলে 5 হবে। কিন্তু কথা হচ্ছে যে এটা করে কি লাভটা হলো আর আমরা এটা কেন করলাম সেটা বোঝাবো। এখন একটা ব্যাপার, আমি যদি এরকম একটা ফর্মকে কখনো কোনো ফাংশনের কজ বলি, এটা অবশ্যই সাইন হবে। সেটা একটা বলার চেষ্টা করি আগে, যে মেইন এরকম একটা জিনিস দেখা যাক।
ধরো এটা হচ্ছে a আর এটা b, তাহলে অবশ্যই এর অতিভুজটা হবে √a² + b²। এই অবস্থায় যদি এটা থিটা হয়, দেন sin থিটার মানটা কত আসবে? sin থিটার মান হবে b/√a² + b² এবং cos থিটার মান কত হবে? cos থিটার মান হবে a/√a² + b²। ভালো করে তাকিয়ে দেখো, a/√a² + b² এই জিনিসটা যদি কোনোদিন কোনো ফাংশনের cos হয়, তাহলে b/√a² + b² এটা sin হবেই। ঠিক উল্টা কথাটাও সত্যি। আমি যদি এইটাকে থিটা বলতাম, সেক্ষেত্রে sin থিটার মান হতো a/√a² + b² আর cos থিটার মান হতো b/√a² + b²। এই ফরম্যাটটার এটাই সুবিধা যে আমি যদি কখনো এটাকে বলি sin থিটা, এটা অটোমেটিক্যালি cos থিটা হতে বাধ্য। ঠিক একইভাবে আমি যদি ওকে বলি যে বাবা তোমার নাম হচ্ছে sin থিটা, ওই লোকটা cos থিটা হবে, এটার নাম cos থিটা হলে ওটা sin থিটা হবেই। তো আমরা আমাদের সুবিধার জন্য এটাকে cos থিটা নাম দিলাম, যে আমি বললাম ওর নাম হচ্ছে cos থিটা, আর এর নাম তাহলে অবশ্যই sin থিটা হবেই, আমাদেরকে চিন্তা করতে হবে না। এটা ত্রিভুজ থেকেই আইডিয়া করা যায়। এটা করার ফলে যেটা সুবিধা হলো, sin a cos b + cos a sin b এর একটা ফর্মুলা আমরা পেয়েছি। তাহলে আমি এখন এটাকে লিখতে পারবো sin x + থিটা। অবশ্যই দুজন মানুষের পরিচয় এখানে দিতে হবে, একজনের নাম হচ্ছে আর একজনের নাম থিটা। তো তাদেরকে পরিচয় আমরা দিয়ে দিই। আর হচ্ছে √4² + 3² এবং থিটা পরিচয় কিভাবে দেওয়া যাবে? আমরা এখানে দেখছি cos থিটা হচ্ছে পুরো জিনিসটা, সো বলতে পারি cos ইনভার্স 4/√4² + 3²। আচ্ছা ভাই, আমরা কি sin ইনভার্স 3/√4² + 3² বলতে পারতাম না? অবশ্যই পারতাম, না পারার কোনো কারণ নেই। আমরা আর এবং থিটার পরিচয় দিয়ে ফেলেছি। এইবার আমরা ভালো করে লক্ষ্য করি যে y কি ছিল, মানে কি ছিল আর কি পেলাম। y ছিল e⁴x sin 3x। এটাকে একবার ডিফারেন্সিয়েট করার পরে যেটা পেয়েছি, বাইরে একটা r গুণ হয়েছে এবং ভেতরে 3x এর পরে একটা থিটা চলে আসছে, একটা থিটা যোগ হয়েছে। তার মানে আমি যদি এখন এই পুরো ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, এই জিনিসটাকে, ঠিক এইটা থেকেই, এই একই যুক্তি থেকে আমি বলতে পারবো যে আমি যদি এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, নতুন আরেকটা আর বাইরে আসবে, আর স্কয়ার হয়ে যাবে, ভেতরে যেটা হবে ওই sin x এর পরে নতুন আরেকটা থিটা আসবে। এবং এইটা যখনই আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা ফর্ম যখনই চলে আসে, দেন তারপরে এই পুরো জিনিসটা কত হবে সেটা খুব ইজিলি বলে দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি অলরেডি y2 হচ্ছে r⁴ e⁴x sin 3x + 2 থিটা, yn তাহলে হবে r⁴n e⁴x sin 3x + n থিটা, যেখানে r এবং থিটার পরিচয় ওখানে লেখা আছে। এই হচ্ছে স্টাইলটা, যে এইভাবে আমরা n তম অন্তরকগুলো এখানে বের করতে পারি। ওকে, n তম অন্তরক নিয়ে আর আমরা এখানে খুব বেশি কথা বলবো না। এবার আমরা চলে যাব ডিফারেন্সিয়েশনের আরো কিছু ছোট ছোট ধরনের ব্যবহারে। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের মধ্যে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যেটা এর আগে আমরা বলেছিলাম যে কিভাবে একটা ফাংশনের গুণমান এবং লঘুমান বের করতে হয়। তো গুণমান এবং লঘুমানের ওইটা দিয়ে অনেক ধরনের অঙ্ক করা যায়, অনেক ধরনের চিন্তা করে ফেলা যায়। তার মধ্যে এই মুহূর্তে একটা পুরনো প্রবলেম মনে পড়ছে, যে ধরা যাক আমাদের কাছে 1 লিটারের একটা ক্যান তৈরি করতে হবে। আমরা যে এই পেপসি খাই বা যেরকম ক্যানে বোতলে বোতলে যে এখানে পেপসি খাই, ওই জাতীয় একটা ক্যান তৈরি করতে হবে। আমরা নর্মালি যেগুলো খাই সেগুলো প্রায় 250 ml এর, বাট আমার লাগবে 1 লিটারের, বেশ বড় হওয়ার কথা জিনিসটা। তো আমি যেটা চাই, টিন দিয়ে ক্যানটা তৈরি করবো পুরোপুরি। ক্যানটা দেখতে কিরকম হবে? এরকম নিশ্চয়ই দেখতে হবে, দুই পাশে বন্ধ থাকবে, এরকম একটা ক্যান, এইরকম একটা সিলিন্ডার আকৃতির ক্যান। আসলে সেই ক্যানটা যদি আমি তৈরি করতে চাই, তাহলে সবচেয়ে কম টিন ব্যবহার করে আমি যদি ক্যানটা তৈরি করতে চাই, টিনের ক্যান বানাবো, কিন্তু আমি উপরে নিচে সবচেয়ে কম টিন ব্যবহার করবো। যে গায়ে যে চারপাশে যে জিনিসটা দিয়ে এটা বানানো পুরো বডিটা, সেটা হচ্ছে টিনের। সবচেয়ে কম টিন ব্যবহার করে যদি এই ক্যানটা আমি তৈরি করতে চাই, তাহলে এই ক্যানের উচ্চতাটা কত হতে হবে এবং এর ব্যাসার্ধই বা কত হবে? কি সাইজের ক্যান তৈরি করলে সবচেয়ে কম টিন ব্যবহার করে পুরো জিনিসটা বানাতে পারবো? দেখো, একজন মানুষ এভাবে চিন্তা করতে পারে যে হ্যাঁ, ক্যান তো অনেকভাবে, 1 লিটার ক্যান অনেকভাবে বানানো যেতে পারে। যেমন কেউ এইভাবে তৈরি করতে পারে, এইরকম একটা ক্যান হবে, বিশাল, এই চিকন একটুকু মাথা আর এটা বিশাল বড়,
সেই ক্যান নিয়ে মানুষ এইভাবে ধরে ধরে খাবে, এরকম হতে পারে, কিন্তু এটা খুব দেখতে বিচ্ছিরি লাগবে। আবার এরকম ক্যান হতে পারে, এটাকে ক্যান না বলে তখন একটা থালা বলা যেতে পারে। আসলে এত বড় একটা জিনিস নিয়ে পেপসি খাবে এরকম করে, তো এটাও দেখতে খুব ভালো লাগবে না। দেখতে ভালো লাগাটার সাথে আমাদের আসলে স্বাদ নাই। আমরা দেখতে চাই কি সাইজের ক্যান তৈরি করলে সবচেয়ে কম টিন আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই জায়গায় কিছু ফাংশন নিয়ে আমাদের আগে চিন্তা করতে হবে। কিরকম? 1 লিটারের ক্যান, কিন্তু আমরা অলরেডি যেটা জানি সেটা হচ্ছে ভলিউম, তার ভলিউম হচ্ছে 1 লিটার। আচ্ছা ঠিক আছে, 1 লিটার এটার মানেই হচ্ছে 1 ডেমি কিউব বা 1000 সেন্টিমিটার কিউব। সো 1000 সেন্টিমিটার কিউব, আমরা সবকিছু এখন আপাতত সেন্টিমিটারে হিসাব করি, তাহলে আমাদের হিসাবটা করতে একটু সোজা হতে পারে। ওকে, বা আচ্ছা সেন্টিমিটার আমরা ডেসিমিটারে হিসাব করে ফেলি আসো, তাহলে আমাদের হিসাবে একেবারেই সুন্দর হয়ে যাবে। 1 ডেমি কিউব, ডেসিমিটার কিউব আছে। আচ্ছা ফাইন, ডেসিমিটারের সমস্ত কিছু হিসাব করবো এখন। এখন কথা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, আসলে সবচেয়ে কম টিন ব্যবহার করে এটা তৈরি করতে হবে। এই ধরনের যে কোনো অঙ্ক যখনই থাকবে, যেখানে এই গুণমান এবং লঘুমান সংক্রান্ত অঙ্ক থাকবে, সেখানে বেশ কিছু পুরনো জিনিস থাকে, মানে একই স্টাইলের কিছু প্রবলেম থাকে। কিরকম? সেখানে কোনো একটা কিছুর মান সবচেয়ে কম কিংবা বেশি করতে হবে। প্রথম কাজ হচ্ছে তোমার এই ধরনের অঙ্কে সেই ফাংশনটাকে বের করে নেওয়া। কি ফাংশন? সবচেয়ে কম টিন ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স তোমাকে আসলে যেটা করতে হবে, প্রস্থ এই চারপাশের যে ক্ষেত্রফলটা, ভালো করে তাকিয়ে দেখো, টিন দিয়ে আমরা আসলে কি করছি, চারপাশটাকে মুড়িয়ে দিচ্ছি। তার মানে আসলে যেটা করতে হবে, এর বাইরের যে বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফলটা, পুরো সিলিন্ডারের বাইরের তলের ক্ষেত্রফল, পৃষ্ঠদেশের ক্ষেত্রফল যেটা, সব মিলিয়ে এই ক্ষেত্রফলটা সবচেয়ে কম করতে হবে। সো তোমার ফার্স্ট কাজ হচ্ছে সেই ফাংশনটাকে লিখে ফেলা। সেই ফাংশনটা কি? ক্ষেত্রফল, পৃষ্ঠদেশের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলের ফর্মুলা কি? a ইকুয়াল টু, ওকে, এই দুটার জন্য 2 পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার মিলে, এবং বাইরের যে পৃষ্ঠ আছে গোল, এটার জন্য টুয়াইস পাই আর এইচ। টুয়াইস পাই আর হচ্ছে পুরোটা, তার সঙ্গে এইচ দিয়ে গুণ করলে এই বাইরের যে বক্রতলটা দেখতে পাচ্ছ, সেই বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। দ্যাট মিন্স টোটালি এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে টুয়াইস পাই আর ইন্টু আর প্লাস এইচ। এই হচ্ছে আমাদের সেই ফাংশনটা যার মানটা সর্বনিম্ন করতে হবে। এই ফাংশনের মানটা সর্বনিম্নকরণ করতে হবে। এটা করার পরে তুমি ফার্স্টে খেয়াল করো এর ভিতরে কতগুলো ভেরিয়েবল আছে। আমরা অলরেডি জানি না কি কি, আমরা জানি না আর এর মান এবং জানি না এইচ এর মান। ভেরিয়েবল আছে দুইটা। দুই ভেরিয়েবল থাকলে কিভাবে আমরা মিনিমাম করতে হয়, মিনিমাম ভ্যালু বের করতে হয়, সেটা এখনো শিখি নাই। আসলে এটা করা যায় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে, আর আমরা এখনো পার্শিয়াল তো পারি না। সো আমরা ছোট মানুষ, আমরা যেটা করব, এক ভেরিয়েবলে নিয়ে গিয়ে তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করে দেখার চেষ্টা করব। তো তোমাদেরকে এখন মনে করাই দিই যে সর্বনিম্ন যোগ বা সর্বোচ্চকরণ যদি করতে হয়, গুণমান বা লঘুমান বের করতে গেলে কি করতে হয়, এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করে সেটার মান 0 বের করতে হয়। তো এখন কথা হচ্ছে যে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? দুইটা ভেরিয়েবল আছে, আমরা এক ভেরিয়েবলে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? অবশ্যই আমাদের কিছু একটা জিনিস আগে থেকে দেওয়া আছে, থাকতেই হবে, যেটার কারণে আমরা এটাকে এক ভেরিয়েবলে নিতে পারবো। দেওয়া আছে, আসলে কি দেওয়া আছে? দেওয়া আছে v ইকুয়াল টু 1, আয়তন হচ্ছে 1 ডেসিমিটার কিউব। আমরা আর এবং এইচ আগেই বলে নিচ্ছি, আর এবং এইচ দুইটাকে ডেসিমিটারে হিসাব করতেছি, তাহলে আমার v হবে 1। তাহলে এখন v এর ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পুরো সিলিন্ডারের আয়তনটা, সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ, এটার মান হচ্ছে 1। সো এখান থেকে এইচ এর মান আসবে 1 বাই পাই আর স্কয়ার। তাহলে এইচ এর মান কিন্তু এখানে পেয়ে গেলাম। দ্যাট মিন্স এসো এখান থেকে দেখে ফেলি, প্লাস টুয়াইস পাই আর ইনটু 1 বাই পাই আর স্কয়ার। এই যে টুয়াইস পাই আর স্কয়ার তো থাকলো, এই এইচ এর মানটা বসিয়ে দিলাম 1 বাই পাই আর স্কয়ার। সো যেটা দাঁড়ালো সেটা হচ্ছে টুয়াইস পাই আর স্কয়ার, আর আর চলে গেল, এর আর চলে গেলে 2 বাই আর থাকে। সো আমরা এর মান একটা পেয়ে গেলাম। এখন ভেরিয়েবল মাত্র একটা আছে, এটা জাস্ট আর এর ফাংশন। সো আমরা এটাকে আর এর সাথে কি ডিফারেন্সিয়েট করব? করলে কত আসবে? এখানে পাবো 4 পাই আর প্লাস, না এখানে মাইনাস 2 বাই আর স্কয়ার, এই জিনিসটা পাওয়া যাবে। সো এইবার এখন জাস্ট খেয়াল করো যে এখন এই জিনিসটা যদি ক্ষেত্রফলের মান সর্বনিম্ন হয়, মানে যখন আসলে ক্ষেত্রফলের মান সর্বনিম্ন হবে, তখন অবশ্যই ডিএ ডিআর এই জিনিসটার মান হবে 0। কারণ আমরা জানি গুণমান কিংবা লঘুমান দুই ক্ষেত্রেই এই ফার্স্ট ডেরিভেটিভ যেটা, এটা ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা হবে 0। সো এটা যদি 0 হয়ে যায়, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে। দ্যাট মিন্স এই 4 পাই আর মাইনাস 2 বাই আর স্কয়ার, এখান থেকে এটার মান হবে 0।
তার মানে 2/r² ইকুয়াল টু 4πr, এখান থেকে 2 এটা 2 চলে গেলে r³ ইকুয়াল টু এই যে r³ ইকুয়াল টু π/2 এরকম কিছু একটা আসে। ওকে আচ্ছা ওকে এরকমই কিছু একটা হয়তো আসবে। আচ্ছা এই পাই চলে গেলে 2/r, হ্যাঁ ঠিক আছে 2/r²। তাহলে এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে r³ এর একটা ভ্যালু আমরা পেলাম, অতএব r এর মানটা এখান থেকে আমরা পেয়ে যাব। এবং r এর মান যখন আমরা পেয়ে যাব সেটাকে যদি এখানে বসিয়ে দিই, এই যে h এর এখানে বসাই দিলে আমরা h এর একটা ভ্যালু পেয়ে যাব। এই হচ্ছে পুরো অঙ্কের স্টাইলটা। ওকে আচ্ছা তাহলে এবার আসো, আচ্ছা আরেকবার একটু দেখে নিই আমরা। সো r³ করলে নিচে 2 আসবে, না ভুল করেছি আসলে, এটা হচ্ছে r³ ইকুয়াল টু 1/2 পাই। সো এটা হবে কিউবিক রুট অফ 1/2 পাই। এটা ওখানে বসিয়ে দিলে আমরা h এর মানটা পেয়ে যাব এবং সবকিছু ডেসিমিটারে আছে। সো তুমি চাইলে যে কোনো অন্য কোনো জিনিসে কনভার্ট করে নিতে পারো। এখন আমরা এই ধরনের আরো বেশ কিছু অঙ্ক দেখতে চাই যেখানে আমাদেরকে গুণমান কিংবা লঘুমান বের করতে বলা হবে। যেমন আমি যদি বলি যে প্রমাণ করো যে একটা বৃত্তের মধ্যে যদি কোনো আয়তক্ষেত্র আঁকা যায় তাহলে সবচেয়ে বড় আকারের আয়তক্ষেত্র তখনই বানানো যাবে যখন এই জিনিসটা বর্গক্ষেত্র হবে। সবচেয়ে বড় আকারের আয়তক্ষেত্র তখনই হবে যখন এটা বর্গক্ষেত্র হবে। এটা কিভাবে বের করা মানে প্রমাণ করা যাবে? কি প্রমাণ করতে হবে? যে বৃত্তের মধ্যে সবচেয়ে বড় আয়তক্ষেত্র যদি আঁকা যায় সেটা হয়ে যাবে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র ছাড়া এটা হবে না। দ্যাট মিন্স আমি যদি এটাকে নাম দিই এই বাহুটা হচ্ছে a আর এই বাহুটা b, তাহলে আমাদেরকে শেষ পর্যন্ত দেখাতে হবে যে a আর b যদি সমান হয়ে যায় তখনই এই ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে। সো আমাদের এখানে যার মান সবচেয়ে বড় করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল, যেটাকে আমরা বলবো ab। এখন দেখো ভেরিয়েবল কিন্তু দুইটা আছে, a আর b। আমরা তো দুই ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি না, তাহলে এখান থেকে একটা ভেরিয়েবলে কিভাবে যাব? আমাদের অলরেডি এই পুরো বৃত্তের মধ্যে যেটা গিভেন সেটা হচ্ছে এই বৃত্তের r কনস্ট্যান্ট, এটা আমরা জানি। সো এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই a অথবা b কে r এর মাধ্যমে আমরা প্রকাশ করে নিতে পারবো। এখানে তাকিয়ে দেখো এদের মধ্যে সম্পর্কটা কি রকম। যেহেতু এটা অবশ্যই একটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে এক সমকোণ এবং আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণই সবসময় এক সমকোণ হয়, তার মানে এটা ব্যাস হইতেই হবে। এটা যদি ব্যাস হয় তাহলে এখান থেকে আমরা পাবো 2r² ইকুয়াল টু a² প্লাস b²। গুরু পিথাগোরাস বহু বছর আগে এটি বলে গেছেন। সুতরাং এখান থেকে আমরা পাবো b² ইকুয়াল টু b² এর মান দাঁড়াবে কত? b² হচ্ছে 4r² মাইনাস a²। দ্যাট মিন্স b এর মান দাঁড়াবে √4π² মাইনাস 4r² মাইনাস a²। তাহলে এখান থেকে পাওয়া যাবে a ইনটু √4r² মাইনাস a²। এখন এই ফাংশনটার মানটা নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স এটা কখন হবে? যখন এটার ভ্যালু হবে 0। আচ্ছা এটার মানটা আমরা সর্বোচ্চকরণ করতে চাই। সো এটার মানটা 0 হইতেই হবে। সো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। আচ্ছা এখানে a এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব কারণ ভেরিয়েবল হচ্ছে a। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে u ddx অফ v, u এটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায় ইনটু আসবে হলো মাইনাস টুয়াইস এ, ভেতরে টুকে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, প্লাস v dA অফ a এর সাপেক্ষে করলে এটাই থাকবে। এই পুরো জিনিসটার মান হবে 0 বাই 2 যদি চলে যায় আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস a² বাই √4r² a², এটা ইকুয়াল টু মাইনাস 4r² মাইনাস a²। ওটা কই পাশে নিয়ে গেলাম, বা a² এর মান দাঁড়াবে মাইনাস 4, এটা চলে গেল। বা তাকিয়ে দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, যেটা পাচ্ছি এখান থেকে টুয়াইস a² এটা ইকুয়াল টু 4r² বা a² ইকুয়াল টু টুয়াইস r², a ইকুয়াল টু √2r। সো এর মান যখন √2r হয়ে যাবে তখন সেখান থেকে b এর মানটা কত হবে? b কত আমরা জানি, b হচ্ছে √4r² মাইনাস a² মাইনাস a² এর মান কত? a² মান হচ্ছে 2r²। দ্যাট মিন্স এটাও √2r, √2r ইকুয়াল টু b ইকুয়াল টু
এ, তাকে দেখো বি আর এ পরস্পর সমান হয়ে গেল এই অর্থে। ইনফ্যাক্ট এখানে অবশ্য তাহলে এ এর এই ভ্যালুটার জন্য এ আর বি যখন সমান হয়ে যাবে তখনই আসলে পুরো জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা ওকে, এবার আমরা আরো একটা প্রবলেম নিয়ে কাজ করতে চাই। সেই প্রবলেমটা হচ্ছে যে একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত যে ত্রিভুজগুলো থাকবে তার মধ্যে সবচেয়ে বড় আকারের ত্রিভুজটা পাওয়া যাবে যখন ত্রিভুজটা সমবাহু হবে। অর্থাৎ আমাদেরকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে যে এই পুরো বৃত্তটা তার ভিতরে যদি একটা ত্রিভুজ আঁকা যায় সেই ত্রিভুজটার মান সবচেয়ে বেশি হবে যখন এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তো তাহলে আসো আমরা এই ত্রিভুজটার নাম দিয়ে দিই এবিসি, বা এই ছোট বাহুগুলো হবে ছোটদের এ, ছোটদের বি, ছোটদের সি। আমাদের টার্গেট আলটিমেটলি এইটা প্রমাণ করা, a = b = c। এইবার ঝামেলা হচ্ছে যে আগের বার পর্যন্ত আমাদের ভেরিয়েবল ছিল দুইটা, কিন্তু এখন আমাদেরকে তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হচ্ছে, a b c। এটা যথেষ্টই একটা ঝামেলার ব্যাপার। তো তাহলে আগে আমরা একটু জানি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আসলে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে অনেকভাবে লেখা যায় এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে। আমরা চাইলে এরকম একটা ফর্মে লিখতে পারি যে আমরা জানি এটা ইকুয়াল টু হাফ ab sin c। এসো অ্যাঙ্গেলের ফর্মে নিয়ে যাই। অ্যাঙ্গেলের ফর্মে যদি নিয়ে যাই তাহলে a b আর c এদের ভ্যালু যদি কোনো মতে এটা প্রমাণ করে ফেলা যায় 60 ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। অ্যাঙ্গেলের ফর্মে নেওয়ার এটা একটা সুবিধা। আচ্ছা এটাকে এইভাবে লিখি, যেহেতু এটা বৃত্তের মধ্যে সুতরাং অবশ্যই এই বৃত্তের আর যেটা সেটা কনস্ট্যান্ট থাকবে। এই বৃত্তটা তো আমরা চেঞ্জ করছি না, এটা হচ্ছে তার পরিবৃত্তটা। সো পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, এটা আমরা ধরে নিচ্ছি। হাফ ইনটু আমরা জানি যে a বাই sin a এটা হচ্ছে টুয়াইস আর। দ্যাট মিন্স এখান থেকে a ইকুয়াল টু টুয়াইস আর sin a, এটা থাকবে টুয়াইস আর sin b, এবং এটা থাকবে sin c। দ্যাট মিন্স পুরো জিনিসটা আমরা পাচ্ছি 2 2 কেটে গেলে 2r² sin a sin b sin c। এখন আমরা যেটা করতে চাই, আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে এদের মধ্যে যে কোনো একজনকে যদি আমি কনস্ট্যান্ট করে রাখি, কাকে ধরা যাক আমরা a কে কনস্ট্যান্ট বানিয়ে দিলাম, বললাম যে বাবা a তুমি একটু কনস্ট্যান্ট থাকো, মানে আমি তোমাকে চেঞ্জ করবো না, তোমার মান যা আছে সেটাই থাকবে। আমরা তিনজনকে একসাথে নাড়াচাড়া করতে চাচ্ছি না। b আর c এরা ভেরিয়েবল। এখন a কে কনস্ট্যান্ট রেখে b আর c কে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন b আর c এর মধ্যে সবচেয়ে মানে সম্পর্কটা কেমন হবে পুরো ত্রিভুজটাকে ম্যাক্সিমাইজ করতে হলে সেটা আমরা দেখতে চাই। আমাদের টার্গেটটা আরেকবার আমি বলে ফেলি, a কে কনস্ট্যান্ট ধরে রাখবো, ধরে রেখে দেখবো যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হওয়ার সময় b আর c এর মানটা কেমন হতে হয়। আচ্ছা তো তাহলে a কে কনস্ট্যান্ট ধরে রাখলাম, a বাবা তুমি কনস্ট্যান্ট। এখন তাকাও b আর c এর মধ্যে রিলেশনটা কি। আমরা জানি a + b + c এরা হচ্ছে পাই। তার মানে আমি বলতে পারি যে b = বা c = হবে পাই মাইনাস a মাইনাস b। তাহলে এই ক্ষেত্রফলটা যেটা দাঁড়াবে সেটা কি রকম হবে, সেটা হবে টুয়াইস r² sin a। মনে রেখো a কিন্তু এখন আমরা কনস্ট্যান্ট ধরে রেখেছি, তার সঙ্গে থাকবে sin b এবং তার সঙ্গে sin পাই মাইনাস a মাইনাস b। তাকিয়ে দেখো এখানে এখন একটা মাত্র ভেরিয়েবল আছে সেটা b, কারণ আমরা c কে তো নেই নাই, এখানে c কে রাখি নাই, আর a কে আমরা মানে জোর করেই কনস্ট্যান্ট ধরে নিয়েছি। আচ্ছা তো এই অবস্থায় এখন ক্ষেত্রফলকে যদি আমরা ম্যাক্সিমাইজ করতে চাই অবশ্যই ভেরিয়েবল আছে একটা b এর সাপেক্ষে এটার মান অবশ্যই ডিফারেন্সিয়েট করলে 0 হতে হবে। তাহলে আসো আমরা d ডেল্টা বাই db এটা কত হয় একটু দেখার চেষ্টা করি। এখান থেকে এটার মান কত দাঁড়াবে, এটা হবে, এটা তো কনস্ট্যান্ট, পুরো জিনিসটাই কনস্ট্যান্ট, এখানে ওইটাকে আমরা পুরোপুরি বাইরে বের করে রাখি। এবার এই দুজনের মধ্যে কথা হচ্ছে, দুজনে একসাথে গুণ আকারে আছে u ddx of v plus v ddx of u। এটা ddx of এই অংশটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে cos পাই মাইনাস a মাইনাস b। আবার মাইনাস b কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, আরেকটা মাইনাস চলে আসবে, তার সঙ্গে প্লাস v ddx of u। আমরা কার সাপেক্ষে করছি, b এর সাপেক্ষে, এইটা ddx of u। এখন এইটার মান যদি ম্যাক্সিমাইজ হইতে হয়, আমরা যদি জানি যেটার মান ম্যাক্সিমাইজ হতে হলে এটা 0 হতে হবে। তাহলে এখন আসো এটা কি রকম হয় সেটা দেখা যাক। তার মানে হলো অতএব এই 2r² sin a
এটা হবে 0 বা 2r স্কয়ার sin a তার সঙ্গে sin b cos পুরোটা প্লাস sin পাই মাইনাস a মাইনাস b ইন্টু cos b, এই টোটাল জিনিসটার মান হবে 0। তাহলে নিশ্চয়ই এই অংশটার মান আসলে 0 হতে পারে না, কারণ r এর মান 0 হতে পারে না, তাহলে বৃত্তটাই থাকে না। sin এর মান যদি 0 হয়, হয় এর মান 0 হতে হবে, একটা ত্রিভুজের একটা কোণ যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা কেমন ত্রিভুজ হয়, আর একটা কোণ যদি 180 হয়ে যায়, দেখো 180 হলেও এটা 0 হওয়া সম্ভব, বাট 180 আসলে ত্রিভুজের ক্ষেত্রে হওয়া সম্ভব না, তার মানে এটা 0 হতে পারে না। এটা যদি 0 হতে না পারে তার মানে অবশ্যই এই পার্টটাকে 0 হতে হবে। আচ্ছা, যদি এই পার্টটা 0 হয় তার মানেটা আসলে কি দাঁড়াচ্ছে? তার মানেটা হচ্ছে এরকম যে মাইনাস sin b ইন্টু cos এইটা ইকুয়াল টু এই পুরো জিনিসটা মানে আসলে 0 হবে, মাইনাস sin ইন্টু cos b, এই পার্টটা হবে 0। বা মাইনাস মাইনাস চলে যাক, sin b নিচে cos b নিয়ে আসি, তাহলে এটা দাঁড়ালো tan b, এটা ইকুয়াল টু ওই পাশে নিয়ে গেলে tan পাই মাইনাস a মাইনাস b। ভালো করে তাকিয়ে দেখো, দুইটা ট্যানজেন্ট যদি সমান হয়ে যায় এবং এই দুইটা কোণই যদি ত্রিভুজের কোণ হয় তখন আসলে আর কোনো উপায় নাই, এই দুটাকে পরস্পর সমান হইতেই হবে। দুইটা ট্যান সমান হলেই, একটা ব্যাপার ভালো করে তাকাও যে দুইটা ট্যানজেন্ট সমান হলেই আমরা বলতে পারি না যে এরা দুজন পরস্পর সমান হবে। ট্যান এ আর ট্যান বি সমান হলেই আমি দুম করে বলতে পারি না যে এ আর বি পরস্পর সমান, কারণ ট্যান 45 ডিগ্রির মান যা, ট্যান 225 ডিগ্রির মানও তা। বাট ট্যান যেটা করে প্রতি 180 পর পর চেঞ্জ হয়, সুতরাং এই 45 এর পরেরটা আসবে 225 এ গিয়ে। ত্রিভুজের ক্ষেত্রে তো সেই অপশনটা নাই, একটা কোণের পরে তো 180 পরে আরেকটা নতুন কোণ পাওয়া যাবে না। এই কারণে এই জায়গায় অবশ্যই দুইটা জিনিস সমান হইতেই হবে। দ্যাট মিন্স এই b এবং পাই মাইনাস a মাইনাস b, এই দুটো জিনিস পরস্পর সমান হবে, অর্থাৎ b ইকুয়াল টু, এটা কিন্তু c, b আর c পরস্পর তার মানে সমান হইতেই হবে, তখন গিয়ে এই পুরো জিনিসটার মান 0 হবে। যা পেলাম সেটা এবার একটু বলার চেষ্টা করি যে আসলে কি দাঁড়ালো। আমি দেখলাম যে কোনো একটাকে ফিক্স রেখে, a কে যদি আমি ফিক্স ধরে রাখি, কোণকে এ কোণকে ফিক্স ধরে রেখে পুরো ত্রিভুজকে সবচেয়ে বড় হবে তখনই ত্রিভুজটা যখন বাকি দুইটা সমান হবে। ঠিক একইভাবে আমি বলতে পারি বি কে ফিক্স করে রাখলে ত্রিভুজটা ম্যাক্সিমাইজ হবে যখন সি আর এ পরস্পর সমান হবে। সি কে ফিক্স করে রাখলে পুরো ত্রিভুজটা সবচেয়ে বড় হবে যখন এ আর বি পরস্পর সমান হবে। এই যুক্তি থেকে আমরা বলতে পারি পুরো ত্রিভুজটা সবচেয়ে বেশি বড় হবে যখন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। আর একটা ত্রিভুজের তিনটা কোণ যদি পরস্পর সমান হয়ে যায় অবশ্যই সেই ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হবেই এবং সেই ত্রিভুজটা হয়ে যাবে একটা সমবাহু ত্রিভুজ, যেখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ, একটা ত্রিভুজের মধ্যে, একটা বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজগুলোর মধ্যে সবচেয়ে বড় ত্রিভুজটা হবে যখন একটা সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। সো এটা আমরা মোটামুটি প্রমাণ করতে পারলাম। আবার সেম রকম আরেকটা প্রবলেম নিয়ে চিন্তা করা যায় যে তিনটা ধনাত্মক সংখ্যার যোগফল যদি 9 হয় তাহলে তিনটি ধনাত্মক সংখ্যার যোগফল 9, তার সর্বোচ্চ গুণফল কত হতে পারে? তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের যোগফল 9, গুণফল সর্বোচ্চ কত হবে? তো তার মানে দ্যাট মিন্স আমরা এটা জানি যে a প্লাস বি প্লাস সি এটার মান হচ্ছে 9। আমাদের যেই ফাংশনটা দরকার, সাপোজ এফ নাম দিলাম, এইটার মানটা আমাদেরকে ম্যাক্সিমাম করতে হবে যে এইটার গুণফল অর্থাৎ এবিসির মানটা সর্বোচ্চ কত হতে পারে। তো ঠিক একইভাবে আগের মতো করে আমরা যেটা করবো, আমরা জোর করে একটাকে কনস্ট্যান্ট ধরে নেবো। ধরি এটা কনস্ট্যান্ট আছে, এ যদি কনস্ট্যান্ট থাকে তখন এই ফাংশনটা কিরকম দাঁড়াবে, এ বি ইন্টু, তখন আমরা জাস্ট বি কে ভেরিয়েবল লেখার চেষ্টা করতেছি। সো এখানে যেটা পাওয়া যাবে 9 মাইনাস এ মাইনাস বি। দেখো এখানে এ যেহেতু কনস্ট্যান্ট সুতরাং জাস্ট বি একটা ভেরিয়েবল আছে, আমাদের টার্গেট হবে ডিএফ বাই ডিবি এটার মানটা বের করে দেখার চেষ্টা করা। এবং আমার যেটা টার্গেট হবে আসলে, আমি দেখতে চাই যে ডিএফ বাই ডিবি 0 হবে তখনই যখন বি এবং 9 মাইনাস এ মাইনাস বি অর্থাৎ বি আর সি যদি পরস্পর সমান হয়, সেই কেসটা আমরা এটা প্রমাণ করতে চাই। তাহলে দেখো ডিএফ বাই ডিবি, এটা ডিএফ ডিবি এটার মানটা হবে 0। তার মানে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করলে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এ তো থাকলোই, ইন্টু পুরো জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায় জাস্ট মাইনাস 1 থাকবে প্লাস ইকুয়াল টু 0। তাকে দেখো এর মান তো আমরা 0 আশা করছি না, ধরে নিই যে এর মান 0 না, এ কনস্ট্যান্ট রাখছি আমরা অন্য কিছু 0 ছাড়া অন্য কিছু। তাহলে সেক্ষেত্রে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ বাদ দিয়ে দিলাম, মাইনাস বি প্লাস 9 মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0, বা 9 মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু বি, বা সি ইকুয়াল টু বি। তাকে দেখো আগের মতোই আমরা পেয়েছি যে এটার মানটা ম্যাক্সিমাইজ হবে তখনই যদি এ কে কনস্ট্যান্ট রাখলে বি আর সি সমান হয়। তাহলে আমি যদি বি কে কনস্ট্যান্ট রাখি তখন সি আর এ কে সমান হতে হবে, সি কে কনস্ট্যান্ট রাখলে এ আর বি কে সমান হতে হবে। অর্থাৎ সবাই সবচেয়ে ভালো হবে তখনই যখন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। তার মানেই এ আর বি আর সি যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে পুরো জিনিসটার মান কত দাঁড়াবে, তখন এদের প্রত্যেকের মান হবে 3 করে করে, এ প্লাস বি প্লাস সি যেহেতু 9, সুতরাং এবিসির মান হাইয়েস্ট হবে 27। এই পুরো জিনিসটাকে অন্য একটা দারুণ স্টাইলে করা যায়
যেটাকে আমরা বলি আসলে আমজাম অসমতা, এমজিএম ইনইকুয়ালিটি। আম জামের থেকে বড় হয়, মাঝে মাঝে ছোট অবস্থায় সমান হতে পারে। তো এইটা হচ্ছে আমজাম ইনইকুয়ালিটি। আমজাম ইনইকুয়ালিটি কি জিনিস? এটা বলে যে অনেকগুলো সংখ্যা যদি একসাথে থাকে, পূর্ণ সংখ্যা, তাদের অ্যারিথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড় সবসময় জ্যামিতিক গড় থেকে বড় হবে কিংবা সমান হবে। গাণিতিক গড় কি জিনিস? সবগুলো যোগ করে, ওই যে এটা নর্মালি আমরা যেভাবে গড় বের করি 2 3 4 6, এদের গাণিতিক গড় হবে 2 + 3 + 4 + 6, এটা বাই 4, যেগুলো সংখ্যাগুলো আসছে তার যোগফল বাই 4। আর জ্যামিতিক গড় হচ্ছে এদের প্রত্যেককে গুণ করতে হয়, করে তার অততম রুট নিতে হয়। কতগুলো সংখ্যা আছে এখানে? 2 3 4 6, 4টা সংখ্যা আছে, এখানে 4th রুট নিয়েছি আমরা। তো এখান থেকেও একটা জিনিস বলে দেওয়া যায় যে 3টা সংখ্যা যদি এবিসি হয়, 3টা সংখ্যা এবিসি হলে অবশ্যই অবশ্যই এইটা সত্যি যে a + b + c/3 তাদের গাণিতিক গড় এটা ইজ গ্রেটার অর ইকুয়াল কিউবিক রুট অফ এবিসি। বা এখান থেকে একটা দারুণ জিনিস বলা যায় যে কিউবিক রুট অফ এবিসি তার মানে ইজ লেস অর ইকুয়াল, এটাকে আমি যদি ওখানে নিয়ে যাই, এবিসি হবে লেস অর ইকুয়াল a + b + c/3, অর্থাৎ এবিসির মানটা কখনোই এইটার থেকে বড় হতে পারবে না। অর্থাৎ এবিসির সর্বোচ্চ মান হচ্ছে a + b + c/3 কিউব। তাকিয়ে দেখো আগের অঙ্কটা যেরকম ছিল, এই যোগফলটা কিন্তু দিয়ে দেওয়া ছিল, এই যোগফলটা হচ্ছে 9। তার মানে এখানে এবিসির মানটা 27 থেকে বড় কখনো হতে পারবে না। তার মানে এবিসির সর্বোচ্চ মান হবে 27। এটাই এখানে এখানে খুব দ্রুত বলে ফেলা যায় এই জিনিসটা দিয়ে, যে 3টা সংখ্যার যোগফল যদি 9 হয় তাহলে গুণফল 27 থেকে আসলে বড় হওয়া সম্ভব না, 3 কিউব থেকে বড় হওয়া সম্ভব না। আচ্ছা যাই হোক, এখন আমরা আরও একটা ছোটো ছোটো প্রবলেম নিয়ে একটু চিন্তা করবো। আমরা ডিফারেন্সিয়েশন নিয়েই একটু চিন্তা করবো। যে ধরা যাক একটা প্রবলেম এরকম যে 6 ফিট লম্বা একজন ব্যক্তি, 6 ফিট লম্বা একজন ব্যক্তি, তিনি 15 ফিট উঁচুতে একটা অবস্থিত প্রদীপের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন, গুটি গুটি পায়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এটা 6 ফিট, এটা হলো 15 ফিট, আর তিনি এগিয়ে যাচ্ছেন 5 ফিট পার সেকেন্ড বেগে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তিনি যখন এগিয়ে যাবেন তার ছায়াটা কি হারে ছোট হয়ে যাবে সেটা এখানে বের করতে বলছে আসলে, যে ছায়া কি হারে ছোট হবে। তাকিয়ে দেখো যে তিনি যখন এইদিকে এগিয়ে যাচ্ছেন তার ছায়া আসলে ছোট হচ্ছে কিনা আগে বোঝো। যেহেতু তিনি এই জায়গায় যেহেতু বাল্বটা রয়েছে, এই যে এইখানে সেই বাল্বটি রয়েছে, আর এইখানে মনে করো আমাদের সেই মানুষটি, তো এই লোকটার ছায়া কিন্তু এখানে পড়বে, এই 6 ফিট লোকটার ছায়া পড়বে এই জায়গাটাতে। তো এখন তাকে দেখো যে তিনি যখন আরেকটু এগিয়ে যাবেন এই জায়গায়, তখন তার ছায়া আরো ছোট হবে। সুতরাং ছায়ার পরিমাণ যে ছোট হচ্ছে এটা আইডিয়া করা যায়। তো আমরা এক কাজ করি, এই ছায়ার দৈর্ঘ্যটাকে, এই ছায়ার যে দৈর্ঘ্যটা, এই ছায়ার দৈর্ঘ্যটাকে এক্স নাম দিলাম, বললাম যে এই দৈর্ঘ্যটুকু হচ্ছে এক্স। আচ্ছা, আর এইটাকে আমরা নাম দিলাম ওয়াই। কোনটুকু? এইখান থেকে এই পর্যন্ত। তাকিয়ে দেখো বলা হয়েছে যে সে আস্তে আস্তে এদিকে এগিয়ে যাচ্ছে কি বেগে? 5 ফিট পার সেকেন্ড বেগে। 5 ফিট পার সেকেন্ড বেগে যেহেতু সে এগিয়ে যাচ্ছে, তার মানে ওয়াই এর ভ্যালুটা 5 ফিট পার সেকেন্ড বেগে কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তার মানে দেখো আমি এটা এইভাবে বলতে পারি পুরো জিনিসটাকে, যে dy dt = -5। কেন মাইনাস বললাম? কারণ জিনিসটা ছোট হয়ে যাচ্ছে, এই ওয়াই এর পরিমাণটা আস্তে আস্তে ছোট হচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে dx dt, এইটার ভ্যালুটা বের করা। জাস্ট এইটাই হচ্ছে আমাদের অঙ্কটা, খুব সিম্পল কথা। এইটার মানটা কি হারে ছোট হচ্ছে, মানে কত কি হারে চেঞ্জ হচ্ছে আসলে। আমি যদি দেখি যে এটার মানটা নেগেটিভ, তাহলে বুঝবো ছোট হয়ে যাচ্ছে। বা এখন দেখি যে এটা তো 6, এটা 15, তাহলে এই জায়গাটা থেকে, এই ত্রিভুজটা থেকে সদৃশকোণী ত্রিভুজের ফর্মুলা অনুসারে আমরা বলতে পারি 15 বাই পুরোটা, 15 বাই টোটালটা ইকুয়াল টু 6 বাই x। কারণ যদি এটা বুঝতে খুব টেনশন লাগে, এটাকে এক ধরে নিতে পারো, তাহলে এটাকে থিটা ধরলে ট্যান থিটার মান আমরা বের করছি আসলে। ট্যান থিটা ইকুয়াল টু এই পুরোটা বাই পুরোটা, অথবা এই ত্রিভুজ থেকে চিন্তা করলে 6 বাই x। আচ্ছা, সো এখান থেকে আমরা যেটা করব, x আর y এর মধ্যে একটা রিলেশন বের করে নেব। সো 15x = 6x + y, 6y, বা 9x = 6y, বা এখানে আমরা দেখতে পাচ্ছি x = 2/3y। তাহলে আমরা যদি t এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখতে পাবো এটা দাঁড়াচ্ছে 2/3 dy dt সমান, আমরা অলরেডি দেখেছি dy dt এর মান দেওয়াই আছে -5, তার মানে এটা হবে -10/3। -10/3 হওয়ার মানে হচ্ছে dx dt, এই জিনিসটার মানটা
আস্তে আস্তে মানে এক্স এর মানটা আস্তে আস্তে ছোট হচ্ছে, অর্থাৎ ছায়ার পরিমাণটা ছোট হচ্ছে। কি হারে ছোট হচ্ছে? 10/3 ফিট পার সেকেন্ড। এই হারে পুরো ছায়ার মানটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক জাস্ট এভাবে করে ফেলি আসো, যে এই ধরনের প্রবলেমগুলোর মধ্যে ধরা যাক একটা পানি ভর্তি বেলুন ছিল। পানি ভর্তি বেলুন একদম গোল, মানে গোলক আকৃতির একটা পানি ভর্তি বেলুন আছে। সেই বেলুন থেকে পানি ছিদ্র করে দেওয়া হয়েছে। ছিদ্র করে দেওয়ার পরে প্রতি মিনিটে 4 সেন্টিমিটার কিউব করে পানি বের হয়ে যাচ্ছে। যখন ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তখন কি হারে উপরিতল হ্রাস পাচ্ছে? উপরিতল মানে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত আমরা জানি, এই হচ্ছে 4πr²। সো আমার মেইন অঙ্কটা হচ্ছে এটা কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো 4πr²। এখানে আর কিন্তু এখানে ভেরিয়েবল, বুঝে রেখো, কারণ আস্তে আস্তে পুরো জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। তো আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টে যখন আর এর ভ্যালুটা 8 সেন্টিমিটার, তখন ডিএডিটির ভ্যালুটা কিরকম সেটা বের করতে হবে। তার জন্য আমরা যে কাজটা করব, দেখি যে কি হারে আগে ভলিউমটা ছোট হচ্ছে সেটা কিন্তু দেওয়াই আছে। আমরা জানি ভলিউমের ফর্মুলা হচ্ছে এরকম 4/3πr³ বা ডিভিডিটি, যেটা সেটার ভ্যালুটা কত আসবে এখান থেকে ডিভিডিটি ভ্যালু আসবে 4πr²dr/dt। বা আমরা এখান থেকে লক্ষ্য করি যে এই অবস্থায় ডিভিডিটি অলরেডি দেওয়াই আছে, এটা হচ্ছে -4। -4 কেন বললাম? কারণ পুরো জিনিসটা মানটা কমে যাচ্ছে। আর 4πr²dr/dt আমাদের কিন্তু ওই পজিশনে আর এর ভ্যালু কত সেটা কিন্তু আমাদের দেওয়াই আছে, যে ওই পজিশনে আর এর ভ্যালু ছিল, যে আর এর ভ্যালু ছিল 8 সেন্টিমিটার। সেখান থেকে আমরা পেয়ে যাব যে dr/dt ওই পজিশনে আর এর ভ্যালুটা কি হারে ছোট হচ্ছে সেটাও কিন্তু আমরা পেয়ে যাব। এক্সাক্ট মানটাও জানি এবং জানি যে ওই অবস্থায় আর এর মানটা কি হারে ছোট হচ্ছে সেটাও কিন্তু আমরা এখান থেকে জানি। সো এখান থেকে দেখো 4 যদি চলে যায়, তাহলে dr/dt যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে -1/πr²। আচ্ছা, এটা আমাদের হাতে থাক। আসলে dr/dt আমরা একটা মান জানলাম যে এটা হচ্ছে -1/πr²। দেন এখন dA/dt কত সেটা এখন আমরা একটু চিন্তা করে ফেলি। খুব সিম্পল, যে r = 4πr² বা a = তাহলে এখানে আসবে 8 dA/dt, সরি, এটা আসবে 8πr/dr/dt। আমরা dr/dt ভ্যালু কত সেটা একটু আগে বের করে রেখেছি, -1/πr²। বা এটার মান দাঁড়াবে, পাই চলে গেলে আরো আর চলে গেল একটা, -8/r। সো -8/r, যেহেতু ওই অবস্থায় r এর ভ্যালু কত ছিল বলেই দেওয়া আছে, এটা হচ্ছে 8 সেন্টিমিটার ছিল। সো -8/8, দ্যাট মিন্স 1। তার মানেই হচ্ছে পুরো dA/dt অর্থাৎ উপরিতলের ক্ষেত্রফলটা 1 সেন্টিমিটার পার মিনিট এই হারে ছোট হয়ে যাচ্ছে। ছোট হচ্ছে সেটা কিভাবে বুঝলাম? মাইনাস আছে, মাইনাসের কারণে বুঝলাম যে পুরো জিনিসটা মানটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের এই ব্যবহার সংক্রান্ত কিছু অঙ্ক। আর আমরা ডিফারেন্সিয়েশন আর একটা ছোট্ট জিনিস বলে আমরা ডিফারেন্সিয়েশন থেকে বিদায় নেব। আসলে ছোট জিনিসটা হচ্ছে যে কখনো যদি আমাদের কাছে ইমপ্লিসিট ফাংশন থাকে, ইমপ্লিসিট ফাংশনটা কিরকম, একদম একসাথে মেশানো, এই যে xy sin x² y² প্লাস y cos xy, এরকম একটা ফাংশন দেওয়া আছে, বলছে এইটার d/dx কত হবে। তো এই অবস্থা আমরা যেটা করি, নরমালি পুরোটাকে ধরে ডিফারেন্সিয়েট করে ফেলি। তো এটা করার একটা সুন্দর ওয়ে আছে। এই জায়গায় d/dx এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে -fx/fy। সো প্রশ্ন জাগে fx কি জিনিস আর fy কি জিনিস। আমরা যদি ধরে নেই যে এই পুরো ফাংশনটা হচ্ছে f, দেন এই fx বলতে বোঝায় এই পুরোটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যেটা হবে যখন y কনস্ট্যান্ট, সেই জিনিসটার মান। অর্থাৎ -fx বলতে আমরা বুঝবো y কে কনস্ট্যান্ট ধরে রেখে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা, আর fy হচ্ছে x কে কনস্ট্যান্ট ধরে রেখে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। তাহলে একটু দেখা যাক যে এইখানে আমি যদি ধরে রাখি যে y কনস্ট্যান্ট, y কিন্তু কনস্ট্যান্ট, তখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? u ddx of v, y কিন্তু কনস্ট্যান্ট আছে, এটা নিয়ে আমরা টেনশন নেব না এখানে। সো u ddx of v পুরোটার সাথে আরেকবার 2x গুণ হবে,
কারণ এই পুরোটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করছি। প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ইউ করলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওটাই থাকবে। আর এখানে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, ওয়াই কে নিয়ে আমাদের চিন্তা করতেই হবে না, জাস্ট ভেতরটুকু নিয়ে চিন্তা করলেই হবে। এবং ভেতরটাকে যদি চিন্তা করা যায় জাস্ট সাইন এক্স ওয়াই, এবং এটাকে আরেকবার পুরোটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা জাস্ট ওয়াই বের হয়ে আসবে। সো এটা হচ্ছে আমাদের মাইনাস এফ এক্স। ঠিক একইভাবে নিচের এফ ওয়াইটা বের করে ফেলা যাবে। আমরা বরং আরেকটা ছোট উদাহরণ, একটা সহজ উদাহরণ নিতে পারি, যেটা আমাদের বইয়ের মধ্যে যে ধরনের জিনিস থাকে, যে ধরনের প্রবলেমগুলো থাকে সেগুলো খুব সহজ থাকে। যে সাপোজ cos x y, সিম্পল একটা বললাম যে এই ফাংশনটা হচ্ছে cos x y, এইটার ক্ষেত্রে কি হবে dy dx, এই জায়গায় জাস্ট cos x y এটা দিয়ে করি তাহলে খুব সহজে বোঝা যাবে। dy dx এটা হবে মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই, বা মাইনাস এখানে যেটা করতে হবে y কে কনস্ট্যান্ট ধরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। y কে কনস্ট্যান্ট ধরলাম, তাহলে আমাদের এই ফর্মুলাটা এরকম, cos ax কে করলে যা হয় cos x কে করলে কি হবে sin xy। আর নিচে যেটা হবে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে x কে কনস্ট্যান্ট ধরে রেখে। সো এই জায়গায় কি আসবে বলো দেখি, এখানেও আসবে মাইনাস, এখানে বের হয়ে আসবে, বাইরে বের হয়ে আসবে কে বলো দেখি, বাইরে বের হয়ে আসবে y, y কে কনস্ট্যান্ট ধরা হয়েছে, এখানে বাইরে বের হয়ে আসবে x, y বাই x। এটাই হচ্ছে আমাদের dy dx এর মানটা এখানে। এই ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের পুরো অংশটা। বিদায়।